বিশ্ব বাংলা 24 টেলিভিশনের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে। এই পর্বে আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে এসেছেন বাংলাদেশের ভাওয়াইয়া সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি এবং খ্যাতনামা কণ্ঠশিল্পী, বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা 21 পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়। আমরা তার সাথে তার এই শিল্পী জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তার যে ঘটনাবলী, বিশেষ বিশেষ মুহূর্তগুলো তার কাছে আমরা শুনব, আমাদের বিশ্ব বাংলা 24 টেলিভিশনের দর্শকদের সামনে উপস্থাপন করব। তার কারণ তাকে বলা যেতে পারে বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে বেশি বয়সী, যিনি গান করছেন 62 বছর যাবৎ। অনেক শিল্পীর এত বয়সও হয়নি এখনো বাংলাদেশে। সুতরাং তার বিষয়টা বিশেষভাবে আমরা উপস্থাপনের অভিপ্রায়ে আজকে এখানে তাকে স্বাগত জানাচ্ছি। আমি এই বিশ্ব বাংলা 24 টেলিভিশনে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়কে। নমস্কার, প্রণাম, সালাম, শুভেচ্ছা। বিশ্ব বাংলা 24 টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে তাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এই পর্বে উপস্থিত হয়েছেন বিশ্ব বাংলা 24 টিভির সিইও এবং নিউ ইয়র্কের প্রখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলিম খান আকাশ। এবং আলিম খান আকাশ ব্যক্তিগতভাবে সেক্টর কমান্ডার ফোরাম যুক্তরাষ্ট্র ইউনিটের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ এবং স্বাগত আলিম খান আকাশকে। ধন্যবাদ আমাকে এই আজকের এই অনুষ্ঠানে ডাকার জন্য। বাবুল ভাইকে ধন্যবাদ। দাদা, আমরা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি এই দীর্ঘ শিল্পী জীবনের শুরুটা কিভাবে ঘটলো, আপনি তখন কোথায় ছিলেন বাংলাদেশের এবং কিভাবে শুরু হলো? আসলে আমাদের পরিবারটা সাংস্কৃতিক গান বাজনার মধ্যেই আমাদের বেড়ে ওঠা। অর্থাৎ আমার বাবা প্রয়াত হরলাল রায়, তিনি ভাওয়াইয়া গানের আব্বাসউদ্দিন সাহেবের সমসাময়িক বা ঠিক তার পরবর্তী সময়ে ভাওয়াইয়া গানকে তিনি এগিয়ে নিয়ে আসেন। তিনি হরলাল রায়, তিনি নিজেই গান লিখতেন, সুর করতেন, দোতরা বাজিয়ে নিজেই গাইতেন। তো অত গুণের অধিকারী আমি নই, কিন্তু তিনি এটা কি করতেন, উনি প্রথম 1947 সালের আগে উনি ছিলেন কলকাতায় চলে গেছিলেন। উনি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার, কিন্তু সেই ডাক্তারি পেশা বাদ দিয়ে এবং বাড়ির অর্থাৎ আমার ঠাকুরদা, জ্যাঠা, তার জ্যাঠামশাই, এদের কেউ পছন্দ করতো না গান বাজনা। আমরা একটি ভূস্বামী পরিবার, আমাদের অনেক ভূ সম্পত্তি সেখানে এখনও আছে কিছু। তো সেই কারণে তারা চাইতেন যে এইগুলি দেখাশোনা করুক। সেই সাথে গ্রামের লোকদের, আগে কোনো ডাক্তার ছিল না, ওনার ঠাকুরদাদা ছিলেন শখের কবিরাজ, প্রজাদের উনি কবিরাজি দিয়ে চিকিৎসা করাতেন। তো ওনার ইচ্ছা ছিল যে তার নাতিকে উনি ডাক্তার করবেন। এই জন্য উনি এই নাতিকে বগুড়া মেডিকেল স্কুল, তখন ছিল ব্রিটিশ আমলে, সেখানে থেকে ডাক্তার করিয়ে আনেন। কিন্তু ভিতরে তার এই যে গানের বাসনা, ওনার ছোটোবেলা থেকেই, যেমন উনি বলতেন যে আমি স্কুলে যেতাম বাড়ির থেকে শহীদপুর সাইকেল চালিয়ে, রাস্তায় যদি কোনো বাউল বা যোগী আমরা বলি, যারা এরকম দোতরা বাজিয়ে গান গেয়ে বেড়ায়, তাদেরকে পেলে গাছের নিচে বসতাম, বসে বলতাম গান শোনাও। তাই গান শুনতাম। আর তা এইভাবেই আমি ওই দিন আর স্কুলে যেতাম না, আমাকে যে পয়সাটা দিত দুপুরের নাস্তা খাওয়ার জন্য, ওইটা ওকে দিয়ে দিতাম। এইভাবে আমি, একজন নাম হলো চেরুযুগী, তার কাছে উনি এই ভাওয়াইয়ার তালিম নেন। উনি বলেন যে আমার যদি কেউ গুরু থাকে তাহলে চেরুযুগী আমার গুরু। তার কাছেই গান এবং দোতরা বাজনা শেখে। যাই হোক, পরবর্তীকালে উনি যখন গান বাজনার জন্য চলে গেলেন কলকাতায়, সেখানে তুলসীদাস লাহিড়ী, উনি একজন বিখ্যাত অভিনেতা, ওই আমলের নির্বাক ছায়াছবিতে তখন তিনি অভিনয় করেন। তিনি ছিলেন রংপুরের লোক এবং রংপুর কোর্টে আইনজীবী ছিলেন। উনি ওনাকে ওইখান থেকে চিঠি লিখল যে হরলাল, তোমাকে এরকম কলকাতায় আসতে হবে। তা আমি অমুক দিনে আসতেছি, তুমি আমাকে শহীদপুর রেলওয়ে স্টেশনে রিসিভ করবে। তখন উনি ওই দার্জিলিং মেলে করে নাকি আসতেন। তখন তো রিক্সাও ছিল না শহীদপুরে, তখন গরুর গাড়ি করে ওনাকে নিয়ে বাবা বাড়িতে আসতেছেন। তা তখন রাস্তার মধ্যে, কাকু কী জন্য আপনি এত কষ্ট করে আসতেছেন? বলে আমি তো ওইখানে এরকম অভিনয় করি সিনেমায়, তো আমার ইচ্ছা হয়েছে যে আমি রংপুরের ডায়লগে একটা ছায়াছবি বানাবো, এটার নাম দুঃখিনী মান।
কিন্তু আমার ওই সময় নেই, কারণ কলকাতায় যারা বসবাস করে যে সমস্ত শিল্পী অভিনেতা তারা তো আর আমাদের ভাষাটা জানে না, তোমাকে যেতে হবে ওদেরকে এই ভাষাটা শেখাতে হবে। সেই সুবাদে আমার বাবা কলকাতা চলে যান 1945 or 44 এইরকম সময়। মানে ভাষাটা বলতে রংপুরের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষাটা যাতে ওই ভাষায় আরো- ছবিটা হবে, ওই ভাষায় ছবি হবে। শুধু কি ছবি এবং গানও তো গানও আছে সেটার মধ্যে। যাই হোক, তো উনি এইটার জন্য ওনাকে সিলেক্ট করেছে যে হরলাল আসলে পরে ওকে দিয়ে আমি এটা এদেরকে ট্রেন আপ করাবো। তো সেইখানে বাবা বলতো যে আমি কানন দেবী, তারপরে প্রণথেশ বড়ুয়া, শিশির ভাদুরী, এনাদের মতন লোককে আমি ডায়লগ শেখাতাম, হ্যাঁ, দীর্ঘদিন। তারপরে উনি ডায়লগ মানে রংপুরের আঞ্চলিক মানে ওই ডায়লগ মানে নাটকের সংলাপ, নাটকের হ্যাঁ, সংলাপ রংপুরের রংপুরের আঞ্চলিক ভাষায়। যাই হোক, তো বাবা তখন ওনাকে বলছিলেন তুলসীদাস লাহিড়ীকে যে কাকু আমি যেতে পারি, কিন্তু আমি তো মেইন হচ্ছে গান, আমাকে কিন্তু গানের বন্দোবস্ত করাই দিতে হবে। তখন উনি মেগাফোন কোম্পানি বলে একটি কোম্পানি ছিল, সেই মেগাফোন কোম্পানিতে ওনার 2টা ভাওয়াইয়া গান উনি রেকর্ড করেন। যাই হোক, পরবর্তীকালে দেশ বিভাগের পরে যখন এরকম দাঙ্গা শুরু হয়ে গেছে কলকাতায়, তখন আমার ঠাকুরদাদা আমাদের টোটাল 500 আর তার গেদি ভাইয়ের 300, 800 বিঘা সম্পত্তি। এত বড় পার্টি ওখানে পাওয়া যায় না যে যারা এসে এক্সচেঞ্জ করবে, বিক্রি না, এক্সচেঞ্জ। তো আমার ঠাকুরদাদা তো নিজে এইগুলি করেছেন, তার একটা অন্য রকমের টান এই জমির প্রতি বা এই দেশের মানুষের প্রতি। উনি বাবাকে চিঠি লিখছেন যে তুমি ইন্ডিয়া থেকে চলে আসো, আমরা ইন্ডিয়া যাব না, আমরা এই পাকিস্তানেই থাকবো, তুমি যদি না আসো তাহলে তোমাকে ত্যায্যপুত্র করবো। এই বাবা তখন ওখান থেকে আবার পাকিস্তানে back পূর্ব করলেন। পাকিস্তান। হ্যাঁ, মানে হিন্দুরা চলে যাচ্ছে ইন্ডিয়া, কিন্তু আমার বাবা চলে আসতেছে পাকিস্তান। ইন্ডিয়া থেকে হ্যাঁ, এবং আসার পর 1954 থেকে উনি ঢাকা রেডিওতে যোগদান করছেন, তখন থেকেই ঢাকা রেডিওর সঙ্গে সম্পৃক্ত এবং ঢাকাতেই থাকতেন। তো একবার এবং সেই সুবাদে আপনারাও ঢাকায় থাকতেন। পরবর্তীকালে সে পর্যায়ে আমি আসছি। তো ওখান থেকে ওই একবার 1960-তে তখন আমি এই গ্রামের স্কুল থেকে গিয়া শহরের স্কুল নীলফামারীতে ক্লাস 5-এ এখানে ছিলাম, আবার গিয়া ভয়ে 5-এই ভর্তি হয়ে গেলাম। তো এইবার যে প্রথম যে ছুটিটা পেলাম, রোজার ছুটি 1 মাস, আমি বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে দেখি যে বাবা বৈঠকখানায় অনেক লোকজন নিয়ে গান মহড়া দিচ্ছে। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা কী ব্যাপার, এত লোকজন কেন? তো মা বলতেছে না, এনাদের নিয়ে ঢাকা রেডিওতে কি প্রোগ্রাম আছে, তোর বাবা এদেরকে রেডিওতে নিয়ে যাবে গান করতে। তা আমি দেখি যে যোগী একটা আমাদের গ্রামে চুন বিক্রি করে, ভারের মধ্যে চুন, একদিকে ভার চুন একটু আর এইদিকে দোতারা, এইটা নিয়ে আসে বাড়ি বাড়ি চুন বিক্রি করে, আর যারা একটু গান শুনতে চায় তাদের একটু দোতারা বাজিয়ে গান শোনায়, ভাওয়াইয়া গান শোনায়। আর ওইটার জন্য গ্রামের লোকের ক্যাশ টাকা কম থাকতো, কেউ চাল দিত, কেউ পাটের আফাল দিত, এই দিয়ে তার সঙ্গে দেওয়া নেওয়াটা করতে হয়, তাকে সম্মান জানাই। হ্যাঁ। তা আমি দেখি যে ওই বেটা ভিক্ষা করে বেটা ঢাকা যাবে রেডিওতে গান করতে। তা আমি মাকে বললাম যে মা মুই ঢাকা যাই, মানে আমাদের দেশি ল্যাঙ্গুয়েজ। তা মা বললো যে যা তুই তোর বাবাকে বল। তা আমি বাবাকে ভয় পেতাম, মার সঙ্গে খুব ফ্রেন্ডশিপ, আমার মা সব কিছু বলা বলি করি। তারপরে মা বললো যে ঠিক আছে, তুই ওই রিহার্সেলের ওইখানে যা বৈঠকখানায়, আমি এই বেড়ার ফাঁক দিয়ে বলবো। তখনও আমাদের বাড়ির মহিলারা বাইরে পরপুরুষের সামনে আসে না। তো মা বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে, যে বলছে যে তোর বাবা দেখবি পান খাবে, পান খাওয়ার সময় তো গান গাবে না, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবে, আমি তখন বলবো তুই ওখানে গিয়ে দাঁড়ায় থাক। তা আমি অনেক লোক গান শুনে ভিড় করছে, ওখানে গান শুনতেছে। তা আমি পেছনে চুপচাপ দাঁড়ায় আসি, ক্লাস 5-এ পড়ি, এতটুকু মানুষ, তো বাবার সামনে যেতে তো ভয় পাই। তো ওই ঠিকই এক পর্যায়ে বাবা পান মুখে দিয়ে ওনাদেরকে ডিরেকশন দিচ্ছে, এই শোনো, আমরা কিন্তু গান গামো রাইতো, আর গান কিন্তু গামো হামা এই ঠিক না বসিয়া, ওইটার মাঝখানে এরকম একটা ডান্ডা থাকিবে, ডান্ডার উপরে একটা এরকম জিনিস, ওইটা হলো মাইক। তো ওই মাইকে যখন গান গাইবেন ঠিক আছে, একটু দূরত্বে থাকি গান গাইবেন। আর রাইতেবেলা অনুষ্ঠান হইবে, তো দেখবেন হঠাৎ করে ম্যাগ যেমন চমকায় চাক্কাও করে উঠিবে, গান কিন্তু থামাবেন না, ওইটা হলো তোমার ফটক তুলেছে রাইতো, মানে তখন ফ্ল্যাশ লাইট দিয়ে ফটক। তো এই জন্য ওরা যেন গান বন্ধ না করে, এই জন্য এটা বলছে। তা ওই ফাঁকের মধ্যে মা বেড়ার ফাঁক দিয়ে বলছে যে এই যে শোনেন রতিন জানি কি বলবে। তো বাবা শুনে, রতিন কোথায়? তা আমি তো ঘুরে হয় কী ব্যাপার? তা আমি মাথা নিচু করে আস্তে আস্তে গিয়া সামনে দাঁড়ালাম, অনেক ভয়, ভিতরে বুক কাঁপতেছে, কী ব্যাপার? তাই বললাম বাবা আমি ঢাকা যাই। তুই ঢাকা যাবো? তুই কেন ঢাকা? তুই গান জানিস? কেন জানি বাবা, তুই গান জানিস? আমরা হ্যাঁ জানি। শোনা দেখি। আমি তো গান গিয়ে ফেললাম, বাবা তো আসতে জানি, তুই কোথেকে গান শিখলি? আমি তো তোকে গান শিখাই। গানটা কি ছিল? এটাও বলতেছি, হ্যাঁ। তারপরে তাই বললাম যে কীভাবে শিখছিস? তাই বললাম যে তোমার গানের কথা চুরি করি। এটার একটা ঘটনা হলো কি, প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের গৃহশিক্ষক আসতো, তখন আমরা 4 জন ছিলাম,
আমি, আমার দিদি আর ওই ছোটো কাকু আর পিসি আর দিদি সমবয়সী, ছোটো কাকু আর আমি হলাম সভাপতি। এই চারজনে তখন বাড়িতে আমরা লোক, এতগুলো লোকের মধ্যে বাচ্চা মানুষ। তো সন্ধ্যার সময় বাবা যখন গান, আমরা গৃহশিক্ষকের পড়াশোনা শেষ করে উঠতাম, বাবা গান প্র্যাকটিস করতে বসতো। তখন ওরা খেয়ে দিয়ে ঘুমাইতে যেত, আমি ঘুমাতাম না। আমি ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতাম যে বাবা কোন গানটা করছে এবং কিভাবে করছে। পরের দিন স্কুল যখন ছুটি হয়, গ্রামের স্কুল 1-1:30টায় ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি করে এসে বাড়িতে খাওয়া দাওয়া, ওরা তো খেলতে যায়, আমি খেলতে যাই না। আমি ওই বাবার বাক্সটার, ক্যাশ বাক্স ছিল, একটা বেঞ্চির উপরে একটা ট্রাঙ্ক, মায়ের ট্রাঙ্কটার উপরে তার ক্যাশ বাক্স, আর ওই মায়ের ট্রাঙ্কটার নিচে বাবা চাবিটা লুকায় রাখতো, এটা আমি খেয়াল করছি। তো ওইখান থেকে ওইটা বাইর করে ক্যাশ বাক্স খুলে খাতাটা নিয়ে দৌড়, মানে মিনিমাম আধা মাইল বা 1.5 মাইল। সেটা দূর মানে কি, মানে তোমরা যাকে বলো ওই কি বলেন ধানি জমি আবাদ করে, যেটা কি কাউ জানি, চক 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 আমাদের বলে দোলাবাড়ি। তা আমি সেই 1.5 মাইল 1 মাইল দূরে যাইতাম, ফাটা রোড, ওই আইলে বসে ওই গানটা বাইর করতাম যে বাবা কোন গানটা গেছে। তখন কিন্তু মনে করো 3-4-এ পড়ি। আচ্ছা, বাবার লেখা এত সুন্দর যে আমার পড়তে কোনো অসুবিধা হতো না। আমি ওইটা পার করে চিৎকার করে গাইতাম, প্র্যাকটিস করতাম। আবার আইসা ওনার ঘুম ভাঙা, উনি ঘুমিয়ে থাকতো, ঘুম ভাঙার আগে আইসা ওইটা রেখে জায়গা মতন দিয়ে রেখে দিয়ে এটা বললাম যে এইভাবে শিখছি, ওটা শোনাও গান। তা আমি শোনাইলাম। তো গানটা হলো এই প্রথম গান 1960 সালে ঢাকা রেডিওর ফোক ফেস্টিভ্যাল, রেডিও কর্তৃক আয়োজিত ফোক ফেস্টিভ্যালে। তখন আরডি ছিলেন শামসুল হুদা চৌধুরী, পরবর্তীকালে যিনি এই স্পিকার এবং মন্ত্রী হয়। আর উনি ছিলেন আরডি, আর তখন গভর্নর ছিল আজম খান। আজম খান উদ্বোধন করতেছে আর কি। যাই হোক, তো ওইখানে তখন আমি বললাম যে গানটা শোনাও দেখি। আমি গাইলাম, হায় হায় পানিয়া গোলাম ডাঙ্গাইলে মুখ চ্যাপটা বাতা দিয়া, পিটি ফাটি রক্ত বেড়াল দৌড় দৌড় করিয়া রে হে দৌড় দৌড় করিয়া, ওরে না করি মার বাসি খুশি ভাত না দেম রান্ধিয়া, দিন মনটাই সুতি থাকিম দাগলি মাথা দিয়া রে দাগলি মাথা দিয়া। এই জীবনের প্রথম গান ঢাকায় এসে 1960 সালে রেডিওতে সরাসরি গান। এবং এই রেডিওতে গাওয়ার মাধ্যমে না, অরিজিনালি আমি, এটা বাবার লেখা, আমি শুইনা এটা করছি। এটা ওই কারো গান শুইনা তো করিনি। এবং আমার জীবনটা কিন্তু কারো গান দিয়ে শুরু করা, আমার গান আমি গাই। অনেকেই গান করলেই ধরবে এখনকার ছিল হয় সাবিনা, নাহলে রুনা, নাহলে আব্দুল আলিম, নাহলে সৌদ আব্দুল হাদি, নাহলে আব্দুল জব্বার, নাহলে রতিন রায়, ওদের গানই গায় তারা। নিজেদের কম, কারণ কি আমাদের সেই জিনিসটা আমি ছোটো করছি না, কারণ আমাদের স্কুলিংটা ঢাকাতে খুব কম। গানের স্কুলিং লাগে, স্কুলিং ছাড়া কেউ পূর্ণাঙ্গ আর্টিস্ট, মৌলিক শিল্পী হতে গেলে মৌলিক গান জানতে হবে। রেকর্ডিং ওইখানেই না, রেকর্ডিং না তো, এটা তো লাইভ। এটা কম্পিটিশনে কি আপনি কোনো পুরস্কার? কম্পিটিশন তো না, এটা উৎসব, এটা উৎসব, ফোক ফেস্টিভ্যাল। এবং সেই উৎসবে কতজন? আরও প্রচুর। এবং আমার এখনো মনে আছে গেন্দু বয়াতি, তারপরে চিটাগাং হিল ট্র্যাক্স থেকে আসলো ওদের আঞ্চলিক গ্রুপ, তারপরে ওই মহিলার নামটা ভুলে গেলাম, আর একজন মহিলা গান। তারপরে তোমার এই দেওয়ানদের খুব নাম করা ওরা, ঢাকার কেরানীগঞ্জে। আপনার বাবার অনুভূতি কি তখন, মানে আপনি যে গানটা শেষ করলেন, হ্যাঁ, তারপর আপনার বাবার অনুভূতি কি শুরু হলো? অনুভূতি তো বাবা তো আশ্চর্য হয়ে গেল যে এর ভিতরে প্রতিভা আছে, না গান দেখি নাই, গান করে নাই, আমি শেখাই নেই, কিন্তু সে তো রক্ত কেড়ে ফেলছে। তখন সে বুঝছে, কিন্তু বাচ্চা মানুষ তখন তার কিছু বলতে পারে, তখন লেখাপড়াটাই নেই। হ্যাঁ, এই যে আপনার সঙ্গীত জীবনের উত্থান ঘটলো রেডিওতে গানের মাধ্যমে, হ্যাঁ, এবং ওই উৎসবে যারা অংশগ্রহণ করছে তার মধ্যে আপনি তো মনে হয় সবচেয়ে কম বয়সী ছিলেন, কনিষ্ঠ। তো এই জন্য কি তখনকার যে প্রশাসন, যারা এটা যে গভর্নর বললেন, শামসুল হুদা চৌধুরী আরডি আঞ্চলিক পরিচালক, তারা কি বিশেষভাবে আপনার ব্যাপারে কিছু বলছিল? আরে ওইখানে তো ওইখানে যখন আমি গানটা গাচ্ছি, ওইটা হলো এখনকার যে রেডিও, মানে শাহবাগে যেটা ছিল, ওইটার পেছনটা একদম খালি ছিল, ওইখানেই এই ফেস্টিভ্যালটা হচ্ছিল। তো ওইখানে পেছন দিকে প্রচুর লোকজন। এখন আমি গান গাচ্ছি বসে, মানুষ তো দেখতে পাচ্ছে না, মানুষ চিৎকার করতেছে। চিৎকার করলে গভর্নর বসা শামসুল হুদা চৌধুরী তার পিয়নকে বলছে, যাও ছেলেটাকে উঠাই দাও, লোকজন চিৎকার করতেছে, ওকে দেখতেছে না। ও করছে কি, বসের হুকুম পাইরা, আমি তো গান গাইছি, সেই রকম করে দইরা একদম দাঁড় করাই দিছে। তা আমি বুঝতে পারতেছি না যে দাঁড় করাচ্ছে কেন, কিন্তু আমি গান গাচ্ছি, আমি গান থামি নাই, গান চলছে। গান হয়ে গেল,
অনুষ্ঠান শেষ হলো যখন আমাদের, তখন আমার বাবা বলতেছে যে তুমি যে একটা কত বড় কাজ করছো না বাবা, অন্য কেউ হলে তো এইখানে ধরছে হয়তো কথাই বলে ফেলতো, তুমি একটা বাচ্চা মানুষ, তুমি যে গান থামাও নাই, তুমি যে এইভাবে গান গাইয়ে গেছো, ইউ আর অ্যান স্টাডি, তুমি অনেক স্টাডি মানুষ, তোমার গানের আইকিউ, প্রতি যে একাগ্রতা। তোমার আইকিউ, হ্যাঁ তোমার আইকিউ অনেক বেশি, আর তোমাকে ধন্যবাদ যে তুমি গান বন্ধ করো নি। এবং সেইটা ওরা সবাই, মানে এটা লেখালেখি তখনকার পত্রিকা তো দুই একটা পত্রিকা হেভি ছবি টবি দিয়া হেভি প্রকাশনা হয়েছে। ডাইরেক্টর শামসুদ্দা চৌধুরী, তারপরে তোমার ওনার কি আপনার গভর্নর আজম খান, আজম খান। শেষ পর্যন্ত আপনার ফাংশন আইসে আমাকে অনেক দোয়া আদর টাদর করছে তারা। এরপরে গান গেয়ে কি আবার নীলফামারীতে ফিরে গেলেন? হ্যাঁ, আমি তো তখন ঢাকায়, তো বাবা একলা থাকে, আমরা তো থাকি না। এই যে আপনার উত্থান মানে শুরু হলো আপনার সঙ্গীত জীবনের রেডিও রেডিওতে ফোক গানের ফেস্টিভ্যালের মাধ্যমে, মাধ্যমে, রেডিওর ফোক অন্যভাবে না। ফেস্টিভ্যালের মাধ্যমে, রেডিওতে আর ফোক ফেস্টিভ্যালের মাধ্যমে। তো তারপরে আপনি আঞ্চলিক ফিরে- লোকসঙ্গীত উৎসব। আঞ্চলিক লোকসঙ্গীত উৎসব শেষে আপনি যখন ফিরে গেলেন নীলফামারীতে, আবার আপনার স্কুলে, আপনার এলাকায়, তখন আপনার যারা সহপাঠী লাভলো। এবং মানুষজনের মধ্যে অনুভূতিটা কি? তোমারে আমি কি বলবো, মানে তখন তো রেডিও ছাড়া কিছু নাই, আর ঢাকা রেডিওতে অল্প অল্প শোনা যায়, হ্যাঁ। মানে ফ্রিকোয়েন্সি কম ছিল, যাই হোক তবু মানুষ শুনছে। তারপরে যখন স্কুলে গেছি, বুঝছো, আমার শিক্ষকরা তারা যে কি প্রাউড যে আমাদের ছাত্র রেডিওতে গান গায়। এবং ওই স্কুলের প্রতি বছর হয় না, ইয়ারলি অনুষ্ঠান, হ্যাঁ, বার্ষিক। ফার্স্ট সেকেন্ড থার্ড, দৌড়াদৌড়ি, খেলাধুলা, হ্যাঁ, হ্যাঁ। সব পুরস্কার বিতরণী হয় জি, জি। বছরে একদিন হতো এটা। সেইখানে আমাদের যে এসডিও থাকতো, তিনি থাকতেন স্কুলের সভাপতি হিসাবে, চেয়ারম্যান, হেডমাস্টার এবং মান্যগণ্য ব্যক্তি যারা আছেন বা প্রশাসনিক যারা আছেন, ওসি টসি হইতে আরম্ভ করে, তখন তো মহকুমা ছিল, সার্কেল ইন্সপেক্টর পুলিশ, থানার দারোগা, এনারাই সমস্ত সার্কেল অফিসার, এরাই সমস্ত ওই অনুষ্ঠানে সবাই আসতো এবং আমরা সেইখানে নাটক করতাম, গান করতাম। তা আমার নামে স্পেশাল হতো, ঘোষণা হতো যে এখন যে গান গাবে সে আমাদের ছাত্র এবং একমাত্র ঢাকা রেডিওর বেতারের শিল্পী সে। ওরে বাবা রে, এসডিও তো মাথা খারাপ, মানে ওই সারা Circle officer। পাঞ্জাবি লোক না, এসডিও সিএসপি সাব ডিভিশনাল অফিসার, তখন পাঞ্জাবি অফিসার, সে পাগল হয়ে গেছে। তারপরে গান শুনে আরও পাগল হয়ে গেছে। তারপরে সে মানে এমন আমাকে করা আরম্ভ করলো যে সে বলে যে अभी तो नहीं होगा तुमको थारने पड़ेगा। क्यों? नहीं, रोको, ए ड्राइवर को बोलो, ए बीबी साहब को ले आओ, সে তার বউকে গান শোনাবে, আচ্ছা, যে তোমার ফোন বন্ধ করো, ও আবার গান গাবে। তো এইরকম যে ওই সময় সাব ডিভিশনাল অফিসার, ওরে বাপ রে বাপ। কিন্তু তোমাকে কি বলবো, স্কুলের শিক্ষক বা সবাই বন্ধু বান্ধব তো হুলস্থুল অবস্থা। আরে তোমার কি বলবো, তখন কেবল বিআরটিসি বাস, মানে স্টেট বাস আরম্ভ হয়েছে। স্টেট বাসের টিকিট অন্যরকম, ওই টিকিট নিয়ে গেছি স্কুলে বন্ধুদের, দেখে দেখ ওইখানকার বাসের টিকিট দেখছো, দোস্ত এইটা বাসের টিকিট, আমরা এইটা বাসের টিকিট, মানে তোমার কি বলবো। এই সময় আর কি। তারপরে প্রথম রেসপন্স বাইরে এসে বুঝলা এইরকম উঁচা আর খুব করে স্প্রিং করে। তা আমি যখন স্কুলে ওইটা পড়ে যাইতাম, কারো নাই, আমি ছাড়া তো কারো নাই। আবার বন্ধু বান্ধব, দোস্ত তোর রেসপন্সটা দেনে একটু করি, কারণ এমনি এমনি ফাইজলামি করতাম। ওরা বলতে নে তুই এই বাদাম ভাজা কিনে দিস, বাদাম ভাজাটা খা, আমি তো একটু হাঁটি। তো এইরকম সমস্ত ঘটনা জীবনের। যাই হোক, তো 1960-তে এটা করে আসলাম, করে আসার পর আবার 1962-তে ফোক ফেস্টিভ্যাল আবার হচ্ছে। তখন আবার বাবার উপরে রেডিও দায়িত্ব দিয়েছে যে আপনি রংপুর থেকে মাউইয়ার গ্রুপ নিয়ে আসেন। ওই সেটাতেও আমি বাবার সঙ্গে গেলাম। এটা তখন আর ওই রেডিওর ব্যাকে যে ছোট্ট জায়গা ওইখানে হলো না, এটা তো হইলো মেইন স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামের ভিতরে। এটা তখন হইলো, তখন তো হয়েছিল 2 দিন না 3 দিন, এটা সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়েছিল, উৎসব। সেইখানে আবার ওই 1962-তে আবার গিয়ে গান করলাম। এই হলো রেডিওর পর। তো এই যে রেডিওতে প্রথম 1960, তারপরে 1962 এই একই আঞ্চলিক লোকসঙ্গীত উৎসব। আঞ্চলিক লোকসঙ্গীত উৎসবের পরে আপনার ব্যাপারে সাধারণ যারা মানুষ আছে, বিশেষ করে আপনার উত্তর অঞ্চলে, তাদের মধ্যে কি অনুভূতি এবং এই পথ বেয়ে আপনি আরও সামনে যাওয়ার আপনার অবলম্বন আসলে তখন তো আমি স্কুলের ছাত্র না, তাই স্কুলের ছাত্র হলেও মনে করেন নীলফামারী মহকুমা শহর, সেই মহকুমা শহরে কলেজ আছে, আরও স্কুল আছে, মেয়েদের স্কুল আছে, আর কলেজ তখন কম্বাইন্ড, ছেলে মেয়ের একসঙ্গে পড়ছে। কিন্তু ওই যে রথীন্দ্রনাথায় ভাওয়াইয়া গায় এবং রেডিওতে গান করে, কলেজের স্যাররা, প্রিন্সিপাল সাহেব 2 প্রফেসরকে পাঠাইতো, যাও স্কুলে গিয়া
রতিন রায়কে আনবার জন্য হেড স্যারকে বলো কালকে বিকেলবেলা আমাদের অনুষ্ঠান, রতিন রায় যেন আসে। দুই স্যার কলেজের আইসা বসে আছে হেডমাস্টার গ্রুপে, আর আমাকে ক্লাস থেকে ওনার স্পেশাল পিয়ন দিয়া হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন। আইসা দাঁড়িয়েছে, না রায় রায় বসো বসো। তো দেখি যে স্যারদের সামনে চেয়ারলি এত চলে, না না তুমি বসো বসো বসছি। রায় ইনি হচ্ছেন নেসার আলী ফকির, ইনি হচ্ছেন মাহবুব স্যার, একজন ম্যাথামেটিক্স একজন ফিজিক্সের প্রফেসর আমাদের নীলফামারী কলেজে। প্রিন্সিপাল সব পাঠিয়েছেন, কালকে ওনাদের অভিষেক অনুষ্ঠান, তুমি বাবা বিকালবেলা গিয়ে দুটো গান গিয়ে দিয়ে এসো। উনি প্রাউড ফিল করছেন যে আমার ছাত্রর জন্য প্রিন্সিপাল দুইটা প্রফেসর পাঠাইছেন। এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু একটু অন্য রকমের বিষয়। হ্যাঁ, তো এর মধ্যে 62 পরে এই ধরো 63 আর 64-এ এই হচ্ছে কম্পিটিশন, এখনও আছে সেটা। এই যে প্রথমে ইউনিয়নে কম্পিট করে, তারপরে থানায় যায়, থানার থেকে মহকুমা, মহকুমা থেকে জেলা, জেলা থেকে ডিভিশন, ডিভিশন থেকে ঢাকা, হ্যাঁ জাতীয় পর্যায়ে। তো ন্যাচারালি আমাকে এসডি সাহেব বলছে যে তুমি কম্পিট করবা, নিজে চিন্তা করো। তারপরে তো আমি কম্পিট করলাম, তো ন্যাচারালি আমি তো মহকুমা থেকে হয়ে গেছি। তো এখন আমাকে রংপুরে পাঠাবে ডিস্ট্রিক্টে। আমি যে বাসায় থাকি সেই বাড়ির মালিক গান বাজনা পছন্দ, জাস্ট পড়াশোনা, নো খেলাধুলা, নো গান বাজনা, নো আড্ডা। আরে এখন এই অবস্থার মধ্যে আমি চুরি করে যাই আর কি চুপচাপ, কারণ তার মা ছিল একজন বৃদ্ধা মহিলা, উনি আমাকে খুব ভালোবাসতেন, উনি পূজা করতেন, ওনার ফুল ভোরবেলা মানুষের বাগান থেকে চুরি করে দিতেন। এই জন্য ওই ঠাকুমা আমাকে খুব ভালোবাসত। ওনাকে বলতেন, উনি বলতেন যে ঠিক আছে তুই রাত্রেবেলা যখন আসবি আমি দরজা খোলা রাখবো, তুই চলে আসবি আস্তে আস্তে। আমি ঠিক আছে, তো এইভাবে ওনার ম্যানেজ করে যাই। হ্যাঁ, এখন রংপুর যাব, এটা আমাকে স্কুল থেকে ডেকে নিয়ে গেল সেকেন্ড অফিসার, মানে ম্যাজিস্ট্রেট পরেই ছিল, ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বিটি খান। উনি নিয়ে গেল, নিয়ে গিয়ে উনি তখন ইজলাসে, তা ওনার খাস কামরা থাকে, যে ওই খাস কামরার মধ্যে গিয়ে আমাকে বসাই। এই জীবনের প্রথম শুরু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ। তা আমাকে খাস কামরা, ওই সময় খাস কামরায় নিয়ে যাওয়া বসানো, তুমি কি মনে করো বাবা। তারপরে বসাইছি, উনি ইজলাস থেকে নামলো, নাইমা এসে বললো যে কি রতিন তুমি কেমন আছো? আমি আঙ্কেল আছি। শোনো, ইজদুর সাহেব বলছেন পরশুদিন তোমাকে রংপুরে যেতে হবে, তো তুমি রেডি থাকবে। এখান থেকে থানার থেকে লোক দেবো আমরা, সে তোমাকে স্পট করে এখান থেকে শহীদপুর নিয়ে যাবে। শহীদপুর থেকে ওই লোক ওখানে বসে থাকবে, শহীদপুর থেকে আরেকজন পুলিশ তোমাকে রংপুর নিয়ে যাবে। তারপরে বিকালবেলা ওখানে কম্পিটিশনটা শেষ করে তোমরা আসবে, যত রাতেই হোক এখান থেকে ফিরবে, শহীদপুরে আসবে, ওই পুলিশ আবার তোমাকে এখানে নিয়ে প্রোটোকল দেবে। আমি বললাম যে না আঙ্কেল, আমি তো কোথায় যেতে পারবো। কেন? আঙ্কেল আমি যে বাসায় থাকি উনি না গান বাজনা পছন্দ করেছে, তো আমি যাবো না, অন্য কাউকে পাঠান, আমি যাবো না, আমার পক্ষে সম্ভব হবে। আরে ভয়, ছোটো মানুষ। তারপর যেটা কী বলো, তোমার মালিক কী নামো না? তাহলে ওনার নাম তো নীল ঘোষ। কোথায় থাকে? তাহলে আমি যে স্কুলের পেছনে নারিকেল গাছ আমার নীল ঘোষ বললে সবাই। আচ্ছা আমি তাহলে স্যারকে বলি, উনি কী বলে। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, আমি এত করি না। এসডিও সাহেবের লোক আইসা, ওই যে বেল্ট পড়া এরকম করা থাকে, সে লোক আইসা বলছে যে আপনাকে আজকে সন্ধ্যার সময় ওই এসডিও সাহেব পাবলিক লাইব্রেরিতে বসেন, সন্ধ্যার পরে ওনারা ই খেলেন, টেনিস খেলেন, তো ওইখানে আপনাকে দেখা করতে বলছে। ওনারা কিন্তু ভয় পেয়ে গেছে, হ্যাঁ চমকে উঠছে। উনি এসডিও সাহেব তাকে ধরো। তারপরে ওনার দুই ভাই, ছোটো দুই ভাই, বিল্লু কাকা, শান্ত কাকা, তো ওনাদের বাসায় ভাড়া থাকতো থানা ফিশারি অফিসার। ওনাকে বললো যে আপনি ওইখানে যান, মাছ করতে যাই। ওইখানে কী হয় না, সারা কেউ তাস খেলে, কেউ ক্যারাম খেলে, কেউ দাবা খেলে, ওটা ক্লাব, আমাদের অফিসারদের ক্লাব। তাহলে ওনাকে তো ডাকছে, আপনি একটু সঙ্গে যাবেন। তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এসডিও সাহেব তখন বলছে যে হোয়াটস দ্য প্রবলেম, ছেলেটাকে তুমি দিচ্ছ না কেন? তা আমার বাসার যে মালিক উনি কিন্তু বিএল প্রেসিডেন্সি কলেজ, ওই আচ্ছা। তখন দুইজনেই ইংলিশের তর্কাতর্কি লেগে গেছে। আর এসডিও তো ঠান্ডার, যে এইরকম ইংলিশ এই থানায়, এই মহকুমায় এইভাবে বলতে পারে, হ্যাঁ জন্য তো একটু হয়ে গেছে। তারপরে লাস্টে বলছে যে দেখো আমি তোমার ছেলেটাকে বলতেছি তুমি দাও, ও যাবে, গান গাবে, চলে যাবে, এতে তোমার সমস্যাটা কোথায়? তখন ইনি বলতেছেন যে ওর বাবা আমাকে এখানে ওকে দিয়ে গেছে অনলি পড়াশোনার জন্য, গান বাজনা করার জন্য। এই ছেলেটা যদি রুইন্ড হয়ে যায় তার দায়িত্ব কি তুমি নিবা?
চিন্তা করো, তাও বলতেছে যে পাঞ্জাবি স্কুলকে এক পর্যায়ে তো দুজনের তত হয়ে যেত। উনি বলছে যে তুমি শোনো, আমি এই সাব ডিভিশনের মালিক, তুমি জানো আমি কি করতে পারি, আমি যা খুশি তাই করতে পারি। যেহেতু ওই ছেলেটা তোমার বাড়িতে থাকে, আমি তোমাকে বললাম জাস্ট নাও ইউ গেট হিম আউট, ওকে তুমি দিয়ে দাও, আমি ওই ছেলেকে আমি রাখবো, জাস্ট নাও গেট হিম আউট, আমি ওই ছেলে টেক কেয়ার করবো, তুমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না আমার সাথে। চিন্তা করা যায়। তারপরে তো ওই থানা ফিসের ভিতরে স্যার স্যার লেট মি হ্যান্ডেল ইট, ওইটা এসে বাড়িতে এসে বলছে যে অনিলদার মাথা খারাপ, এইচডির সঙ্গে এরকম ঝগড়া করতেছে রে ভাই, অনিলদা কী কার্স আমি তো বুঝি নাই। ওই ভাই আমি বইলে আসছি, তখন এরা বলছে বর্তা তুই কেন এরকম করিস, ওকে থানার থেকে বলছে, মহকুমা থেকে বলতেছে তুই ওকে আটকাইস না, যাইতে দে, আর ওরা তো একদিন যাবে আর আসবে, তোর মাথা ব্যথা কেন হতো। যাই হোক, এইরকম সমস্ত দায়িত্ব থেকে সে হ্যাঁ এই পরিস্থিতি থেকে থেকে আমাকে গান বাজনা করতে হয়েছে। জাতীয় লোকসঙ্গীত উৎসবে তারপর নীলফামারীতে ফিরে গেলেন। নীলফামারী থেকে আবার কিভাবে আপনি জাতীয় পর্যায়ে শিল্পী হিসেবে আবির্ভূত হবার পথ খুঁজে পেলেন? তোমার তো প্রশ্নটা 5-7টা শব্দ, বাট এই 5-7টা শব্দের বিশ্লেষণ কিন্তু অনেক বড়। অনেক বড় হবে। হ্যাঁ, কারণ আমি নীলফামারী থেকে গিয়েই ধূপ করে রবীন্দ্রনাথ রায় হয়ে গেলাম, সেটা তো হয় না। তো আমি ম্যাট্রিক পাস করলাম 1966-এ। 1966-এ পাস করলাম, তো নীলফামারী কলেজের প্রিন্সিপাল আমাকে ডেকে বললেন, স্যার রথীন রায় তুমি আমার কলেজে ভর্তি হবে, কোথাও যাবে না তুমি, তোমাকে আমি হাফ ফ্রি করে দেবো। ঠিক আছে, বন্ধু বান্ধব সবাই যা হয় আর কি, যে এখানেই কলেজে ভর্তি হবো, আমিও তাই। কিন্তু আমার বাবা ঢাকা থেকে 2টা টেলিগ্রাম করলেন, কামসার। প্রথমটা পাইয়া অতটা পাত্তা দেই নাই, কিন্তু সেকেন্ডটা যখন পেলাম তখন ভাবলাম যে নিশ্চয়ই, আমি ভাবতেছি হয়তো প্রোগ্রাম করছে টেলিভিশনের, এই জন্য বাবা আমাকে যেতে বলতেছে। আমি ওদেরকে বললাম তোমরা ভর্তি হও, আমি ঢাকায় যাই, ফিরে এসে আমি ভর্তি হবো। আমি ঢাকায় গিয়ে দেখি কী জন্য টেলিগ্রাম করছে। আমি ঢাকায় চলে আসলাম। আসার পরে বাবা আমাকে কিচ্ছু বললো না। আমাদের বাসা তখন লক্ষ্মীবাজারে, তখন আমাদের ফ্যামিলি শিফট হয়ে গেছে 65-এর পরেই, মানে টেলিভিশন শুরু হওয়ার পরেই। 66-এ ম্যাট্রিক পাস করার পর আমি যখন যাচ্ছি ঢাকায় টেলিগ্রাম পাওয়ার পর, লক্ষ্মীবাজারে তখন বাবা বাসা করছেন। ওইখানে রাত্রিবেলা পৌঁছলাম, সকালবেলা আমাকে বলে চলো ডিআইটিভি, তখন তো টেলিভিশন ডিআইটিভি। তো গেলাম টেলিভিশনে গিয়ে, উনি কলিম সাহেব ছিলেন টেলিভিশনের চিফ। তো কলিম চাচার রুমের সামনে গিয়ে ওনার পিএসকে বললো যে কলিম ভাই দেখা করতে বলছে, চলে ভিতরে তো জাপানিজ ডেলিগেশন আছে, হলালবাবু আপনি হয় এখানে বসেন, না হলে আপনি মিউজিক রুমে অপেক্ষা করেন, আমি খবর দেবো ডেলিগেশন বেরোলে। ঠিক আছে, তো বাবা বললে না এখানে আর বসবো কেন, আমরা ওই দিকেই যাই। তো চলে আসলাম, কিছুক্ষণ পরে খবর পাঠাইছে, তো আমরা গেলাম। তো বলে যে যান স্যার ফ্রি হয়ে গেছে আপনার। তা কলিম সাহেব তখন সুটেড বুটেড, পাইপ খায়, দারুণ ডাস ভারী লোক। তারপরে তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর উনি পাইপ টানতেছেন আর রিভলভিং চেয়ার ফাইল দেখছিলেন। তো হঠাৎ আমাদের বসুন হলে বসুন। আমরা বসলাম, বসার পরে উনি ফাইলের কাজটা শেষ করে হ্যাঁ আচ্ছা হলালবাবু আপনি একটা কাজ করেন, আপনি বাইরে অপেক্ষা করেন, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। আমার তো আরও পিলা চমকে গেল, একা আমার বাবা খুব আমার সঙ্গে কথা বলবো। আর তখন আমি এত লাজুক মানুষ, বন্ধু বান্ধব সে ফাইজলামি কি করি, বাট অরিজিনালি আমি খুব লাজুক মানুষ। তারপরে তো আমি মাথা নিচু করে আছি, তখন উনি প্রথম প্রশ্ন করতেছে যে তোমার বাবা তোমাকে কটা টেলিগ্রাম করেছে? আমি উত্তর দিই না, এই যে আমি তোমাকে বাংলায় বলছি, তোমার বাবা তোমাকে কটা টেলিগ্রাম করেছে? আমি বললাম 2টা। টেলিগ্রামের মানে বোঝো না? একটা ধমক, মানে বোঝো না? পয়সা খরচ করে তোমার বাবা কেন 2টা টেলিগ্রাম করবে? তুমি ম্যাট্রিক পাস করছো আর তুমি এটা জানো না টেলিগ্রামের মানে কি? হ্যাঁ, তো কী ব্যাপার, মার্কশিট তুলেছো? কি রেজাল্ট কি তোমার? নাম যে আমার হায়ার সেকেন্ড ডিভিশন। মার্কশিট তুলছো? হ্যাঁ তুলছি। কত পাইছো? আমি তো 582 না 92 এরকম পাইছিলাম। তাই বললাম যে পোত ভারী হয়ে গেছে, এই কয়টা নাম্বার তুলতে পারো নি, হ্যাঁ টেলিভিশন আর্টিস্ট হয়ে গেছো, হ্যাঁ পড়াশোনাটা ঠিক মতন করো নি, যে কারণে এই যে হায়ার সেকেন্ড ডিভিশন। আমি তো কিছু কই না, আমি চুপ করে আসি। তারপরে বলে যে কোন গ্রুপ? আমি বললাম যে আর্টস গ্রুপ, হিউম্যানিটি গ্রুপ। আচ্ছা, তখন বললো যে আর্টসে কঠিন। শর্টকাটে বলি, তো আমাকে বলতেছে যে দেখো তোমরা তো লক্ষ্মীবাজার থাকো, তো ওখানে তো আমি তোমার বাবাকে বলে দিয়েছি, এই যে এখানে পাশেই নটরডেম কলেজ,
আর ওদিকে ঢাকা কলেজ, আর তোমাদের বাড়ি লক্ষ্মীবাজারের পাশে যে জগার পাঠশালা আর ওই যে বদহজম, তার মানে জগন্নাথ কলেজ আর কায়দে আজম, ওই দিকে জগার পাঠশালা আর ওই বদহজম, ওখানে যাবে না, হয় এই নটরডাম কলেজ নাহলে ঢাকা কলেজ। তোমার বাবাকে যাও, চলে যাও, এই দুইটার যে কোনো একটাতে ভর্তি হয়ে আমার সঙ্গে দেখা করবে। তুমি চিন্তা করো, আমার বাবার মাথায়ও তো এটা ছিল। আমার বাবা তো জানে, মনে করছি যে নীলগঞ্জে মানুষের বসায় বিনা বসায় থাকতে চাই, আমার তার কোনো খরচ নেই, আর এইখানে আনলেও তো আমার পেছনে খরচ আছে। তখন উনি এবং কি লক্ষ্মীবাজারও করতে দেবে না, ঢাকা কলেজ। তো এই যে গাইডলাইনটা উনি আমাকে দিচ্ছে, এটা কয়জনে দেয় বা ওনার গাইড না দিলে আসলে যাওয়া যেত না। হ্যাঁ, আমি হয়তো ওই অযোগ পাড়াগাই পড়ে থাকতাম। সেইটাই উনি বাবাকে বলছে, এই বাবু আপনার ছেলে তো ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে না এবার? বলে হ্যাঁ। এত খবর রাখেন, তুমি চিন্তা করো। তো বলে যে ওকে ঢাকায় নিয়ে আসে। বলে করিম ভাই, আপনি যা বেতন দেন আমার পক্ষে সম্ভব না, আমি ফ্যামিলি নিয়ে আসছি। বলে ওটা আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমি করবো। কী করতো, প্রতি মাসে রচিন রায়ের প্রোগ্রাম থাকতেই হবে, আর আমাকে ডাইরেক্ট এ গ্রেড করে নিল। আমি হ্যাঁ, টেলিভিশনে কিন্তু ক্লাস 9-এ 65 এসে প্রথম প্রোগ্রাম করি। হ্যাঁ, আসা প্রথম যখন আরম্ভ হলো তার 1.5 মাস পরে ওই যে রোজার বন্ধে বাবা বলে টেলিভিশনে জয়েন করছে, চলো টেলিভিশন দেখতে যাবো। আমি আমার এক বন্ধু দেখতে আসলাম, টেলিভিশন দেখতে যাবো। তো টেলিভিশন দেখতে আইসা ওই বাবা করিম চাচাকে বলছে, করিম ভাই আমার ছেলেটা তো গান করে, দেখেন ওকে একটু চান্স দেওয়া যায় কিনা। তো তখন ঢাকার নামি দামি শিল্পীরাই অনেকে চান্স দেয়। তো একদিন কী হয়েছে, ফেরদৌসী আপার কাছে অনুষ্ঠান করতে চিটাগাং, ওনার বিকেলের ফ্লাইটে আসার কথা, ফ্লাইট কোনো কারণে আসতে পারেনি। তখন তো এই রেডিমেড আর্টিস্ট কই পায়, আর তখন তো টেলিফোনও সবার বাড়িতে ছিল না যে পাট করে ফোন করে বলবে যে আসেন। তারপরে হঠাৎ মনে হয়েছে, আরে রতিনের কথা তো বলেছিল হলালবাবু, তার ছেলের কথা, ডাকো হলালবাবুকে। হলালবাবু আপনার ছেলে কি আসছে? আমি প্রত্যেক দিনই বাবার সঙ্গে টেলিভিশন দেখতাম, লোকজন ভিড় কইরা, বাইরে হাজার হাজার মানুষ, দুইটা টেলিভিশন সেট, দুই দিকে মানুষ দেখে। তা আমাকে বললো যে ওকে নিয়ে স্ট্রেট স্টুডিওতে আসেন। স্টুডিওতে গেছি, বলে যে গান গাও। তা আমি তো শুনতেছি না, স্টুডিও কন্ট্রোল রুম পাশে, ওইখান তো দেখা যাইতেছে না। বলে গান গাও। আমি গান গাইলাম, খালি গলায় গান গাইলাম। গাওয়ানোর পরে বলছে হ্যাঁ পাস। হলালবাবু তাড়াতাড়ি ওকে মেকআপ রুমে নিয়ে যান। মেকআপ রুমে নিয়ে ওকে তারপরে যে আধা ঘন্টার বাকি আছে প্রোগ্রামে, গেলাম মেকআপ রুমে। তখন তো আমি পরে গেছি প্যান্ট শার্ট, আর তখন পল্লীগীতি প্রোগ্রাম, পায়জামা পাঞ্জাবি ছাড়া নট অ্যালাউড। বাবা দৌড়ে গেছে আবার কলিম চাচার কাছে যে কলিম ভাই ও তো পায়জামা পাঞ্জাবি আনে নাই। কয় রাখেন পায়জামা পাঞ্জাবি, আগে প্রোগ্রামটা করেন তো। তারপরে বাবাকে আবার ট্যাক্সির আগে বলতেছে 15 মিনিটের চান তো হলালবাবু, আপনি মনে কিছু করেন না, আপনার ছেলে, ওর জন্য আপনি একটা কাজ করেন, আপনি নিজে 5 মিনিট গান করেন প্রথম, ওই স্টুডিওতে দাঁড়িয়ে দেখবে, ও সাহস পাবে, আর একটা গান গেয়ে আপনি চলে যাবেন, ও এসে 2টা গান পর গান। তা বাবাকে বলতেছে আপনি মাইন্ড করবেন না তো? বাবা বলছে না মাইন্ড করবেন না, আপনারই তো ছেলে। তারপরে তো বাস এই আমার শুরু হইলো ভাওয়াইয়া গানি, যাই হোক যাক। তারপরে ওইখান থেকে এই প্রথম প্রোগ্রাম করলাম ক্লাস 9-এ থাকতে। ওই টাকা দিয়ে আমি আমার এক সেট বই কিনলাম, বিউটি শু থাইকা, তখন হইলো জিন্না অ্যাভিনিউ, ওইখানে বিউটি শু ছিল, এখনও বোধহয় আছে। ওইখান থেকে জুতা কিনলাম, তারপরে শার্ট প্যান্ট কিনলাম। যাই হোক, আবার 69-এ 66-এ 65-এ হলো, 66-এ আইসা আরেকবার প্রোগ্রাম করে গেছি। আচ্ছা, আর 66-এ যখন মেট্রিক পাস করে আসলাম, উনি আমাকে পার্মানেন্ট করে নিলেন। বললেন যে এ গ্রেড, এখন এ গ্রেড 120 টাকা। ওই সময়কার 120 টাকা মানে বিরাট ব্যাপার। 120 টাকা, এবং ওই প্রডিউসার যে থাকে লোকসঙ্গীতে, তাকে বললো যে কোনো আর্টিস্ট কোনো অনুষ্ঠানে ফেল করবে পল্লীগীতি প্রোগ্রামে, রথিনকে দিবা। ও যদি গত সপ্তাহে গিয়ে থাকে, পরের সপ্তাহে তাও দিবা ওকে, অবস্থানের জন্য। হ্যাঁ, এবং আমাকে এইটা করবার জন্য উনি আউটস্ট্যান্ডিং অর্ডার দিয়ে দিল। আচ্ছা, কী হতো জানো, ঢাকা কলেজে তো ভর্তি হলাম, অনেক গল্প এগুলো আর বলি না। ঢাকা কলেজে ভর্তি হলাম, দেখতাম যে সাইকেল পিয়ন টেলিভিশন রাখিয়া আমার ক্লাসের সামনে দাঁড়ায় আছে। কী ব্যাপার? কন্ট্রাক্ট ফর্ম, বাবু কন্ট্রাক্ট ফর্ম সই করেন, সন্ধ্যার সময় একবারই এসেন, আপনার আজকেই প্রোগ্রাম। চিন্তা করতে, কলিম সাহেবই হেল্প লাইক দিস ওয়ে, মানে গডফাদার যদি বলতে হয় কাউকে, তাহলে আমি স্বীকার করি কলিম। হ্যাঁ, যাই হোক, কলেজে পড়ার সময়ই 1967-এ 66-এ ভর্তি হলাম। 67-এ খান আতাউর রহমান খবর দিল বাবাকে যে ছেলেকে নিয়ে একটু আমার মগবাজারের অফিসে আপনি আসবেন। তো বাবা আমাকে নিয়ে গেল। কি ব্যাপার? চলচ্চিত্র খান আতাউর রহমান। তা বললো জহলবাবু, আমি ওকে দিয়ে একটা ডুয়েট গান করাবো, ও গানটা তো শিখতে হবে, তো এখানে তো আমার হারমোনিয়াম নাই, আপনি তখন উনি খাজি দেওয়ানে থাকে, যে খাজি দেওয়ানে আপনি ওকে নিয়ে আসবেন।
ঢাকেশ্বরী মন্দিরের ওই পেছনে খাজিয়া দেওয়ানের ওই বাড়িতে আনবেন, আমি ওকে গানটা তুলে দেবো। তারপরে বাবা আমাকে নিয়ে গেলো, গান তুলে দিল। এবং এই প্রথম আমার চলচ্চিত্রের গান কন্যাগো আমার 6 মাসের স্বপ্ন। এই গানটা ডিক্স করছিল মুমতাজ আলী খান এবং ওনার ওয়াইফ মাহবুবা খান। এইটা সিনেমা ছিল এটার নাম? হ্যাঁ, সিনেমা সিনেমা হলো 7 ভাই চম্পা। তো এইটাতে আমাকে আর মৌসুমী কবির তখন কেবল ইন্ডিয়া থেকে এসছে, ওর সঙ্গে আমার ডুয়েট করলো এই যে 7 ভাই চম্পা ছবিতে। এইটা দিয়ে আমার চলচ্চিত্রের গান শুরু হয়ে গেল, অভিষেক হলো। 1967, হ্যাঁ। এবং আর এটা কোন শোনে ছিল দাদা? 1967, 1967 হ্যাঁ। এই চলচ্চিত্রের জীবন শুরু হয়ে গেল। এরপর তো অনেক ছবি গান করলো। আচ্ছা, 67, 68 পর্যন্ত ঢাকা কলেজ। 68-এর প্রথম দিকে তখন কেবল রাজনীতি উত্তাল হচ্ছে। তো আমরা ক্লাস করতেছি ঢাকা কলেজে, একদিন ইকোনমিক্সের ক্লাস, হঠাৎ একজন এসে বলছে মে আই কামিন স্যার। তখন আলমগীর স্যার ছিলেন আমাদের ইকোনমিক্সের টিচার, উনি ক্লাস করাচ্ছিলেন। উনি শুধু তাকিয়ে দেখলেন দরজায়, একজন পায়জামা পাঞ্জাবি পরা লোক, শ্যামলা, বেশি উচ্চতা না, বলছে মে আই কামিন স্যার। তো স্যার কেন জানি কিছু মানে ইয়েস মতন আর কি, কিন্তু মুখ দিয়ে বলে না। তখন ভিতরে ঢুকে বলছে স্যার আমি 2 মিনিট ছাত্রদের সঙ্গে কথা বলবো। তো স্যার বললেন যে না, এখানে তো আপনি কথা বলতে পারেন না, এখানে কথা বলবো শুধু আমি। ক্লাস হ্যাঁ, আপনি এটা পারেন না। স্যার আমাকে 2 মিনিট টাইম দেন। এই টাইম দেন কওয়া ছাড়া তার বক্তৃতা শুরু হয়ে গেছে। এই পাকিস্তানে আইব খান আমাদের এই করতেছে, আমাদের শোষণ করতেছে, হ্যান করতেছে, আজকে কোনো ক্লাস হবে না, তোমরা বেরিয়ে এসো, আমাদের আজকে মিছিল আছে ঢাকা ইউনিভার্সিটিতে, তোমরা চলো আমার সঙ্গে। আমরা না মন্ত্রমুগ্ধের মতো তার পিছন যাও। ও মা, দেখি কি সারা কলেজ থেকে এরকম করে খোলা ভবনে প্রত্যেকটা অন্যান্য ক্লাসেও তারা এইভাবে লোক পাঠাইছে। তা আমরা যখন যাচ্ছি, এর মধ্যে 2-4 জন বন্ধু হয়ে গেছে ঢাকাতে। তোদের যে রে এই লোকটা কে, চিনুস না বেটা? আমি না তো, এটা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের প্রেসিডেন্ট। এই প্রথম আব্দুর রাজ্জাককে দেখলাম এবং আমরা তার পিছে কলা ভবনে চলে গেলাম। গিয়া তার সঙ্গে ওখানে গিয়া দেখি জোরে বা বিরাট মিটিং, তোফায়েল ভাই, আসমা আব্দুর রব, আলম সিদ্দিকী সাথে বক্তৃতা হচ্ছে, অগ্নিধরা বক্তৃতা, মানে অন্য রকমের একটা ব্যাপার। তারপরে এখন ওই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ও তখন ওই আন্দোলনের জন্য আমাকে তখন গান গাওয়ার জন্য ডাকে। কারণ গান গাইতে গেলে তো ওইখানে তো ভাওয়াইয়া গান গাওয়া যায় না, ওখানে তো গণসঙ্গীত বাদ্যসত্ত্ববোধক গান গাইতে হবে। তো এইগুলো আমি তখন আবার আমার একটা গানই ছিল, ও ভাই মোর বাঙালি রে, চতুর্দিকে জলে চাঁদের বাতি, তোমার ঘরতখানে আমদার নাকি, এটা আব্দুল করিম সাহেবের লেখা। তা আমি ওনাকে বললাম যে আপনি তো আব্দুল করিম মানে শাহ আব্দুল করিম? না, আব্দুল করিম হচ্ছে আব্বাসউদ্দিন সাহেবের ছোট ভাই। আচ্ছা, উনি আমাদের পাড়াতেই থাকতেন। তো উনি আমাকে আব্বাসউদ্দিন সাহেবের একটা জন্মদিন বা মৃত্যু দিবসে একটা গান তুলে দিয়েছিলেন। এই গানটা ব্রিটিশ আমলে উনি লিখছিলেন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য, ভাই মোর গাওয়ালিয়ারে চতুর্দিকে জলে চাঁদের বাতি। তা আমি বললাম যে চাচা আমি একটু চেঞ্জ করবো, আপনার অনুমতি দরকার। কি? আমি যে গাওয়ালিয়ার এই গানটা যা বলবেন সব আমাদের আন্দোলনের সঙ্গে মিলে যাচ্ছে। তা আমি ওই গাওয়ালিয়ার জায়গায় ও ভাই মোর বাঙালি বলবো, ভাই বইলা দেওয়া একটা কোনো অসুবিধা নেই। তখন এই গানটা আমি ওই সমস্ত অনুষ্ঠানে গাই। হ্যাঁ, তখন মাঝে মধ্যে শেখ লুৎফর রহমান, তারপরে তোমার সুখেন্দু চক্রবর্তী, আব্দুল লতিফ, তারপরে অজিত রায়, এনারা আমাদেরকে, আলতাফ মাহমুদ, এনারা আমাদেরকে বিশেষ করে ছাত্র ইউনিয়নের ছেলেরা এনাদেরকে আনতো এই গান শেখানোর জন্য। গান মানে এই যে দেশাত্মবোধক গান করার জন্য এদের কাছে শিখতাম আন্দোলনের সমর্থন। হ্যাঁ, এদের মধ্যে মনে করে যে আব্দুল লতিফ এবং শেখ লুৎফর রহমান, উনারা 2জন আমার বাবার বিশিষ্ট বন্ধু। ওনারা কী করতেন, সবাইকে গান শেখানোর পর আমাকে ডাক দিতেন, ভাই ওরা যাক, তুই বস, তুই যাবি না, একটা এই গানটা তুই একলা গাবি, করে এদের সঙ্গে কোরআন গা, এই গানটা তুই একা গাবি, এই একা যখন গাবি তখন এইভাবে গাবি। ওনারা আমাকে এইভাবে শিখিয়ে দিতেন। কারণ গণসঙ্গীত খালি গাইলে আমার হলো না তো, ওর একটা আলাদা ঢং আছে, আলাদা অ্যাপ্রোচ আছে, সেইগুলো ওনাদের কাছ থেকে আমি শিখছি। যে কারণে আমি স্বাধীনতা বেতারে এই সমস্ত গান করতে পারছি, ওই তাদের ট্রেন আপ কিন্তু তাদের কাছে শিখছি। আর পরে স্বাধীনতা বেতার কেন্দ্রে সমর দাস, তিনি আমাকে, ওনার যত গান আছে স্বাধীনতা বেতার, আমি ছিলাম লিডিং আর্টিস্ট। এখন অনেকে অনেক কথা বলে, আমি তো জানি আমরা স্বাধীনতা বেতারে এটা থাকতাম ওই বিল্ডিংয়ে, এটা হলো 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড। আমি ওখানে যাই, আমি শর্টকাটে বলে দিচ্ছি। 1971 সালের 26শে মার্চ 25শে মার্চ রাতেই ক্র্যাকডাউন হয়ে গেল, আর 27শে মার্চ কারফিউটা একটু রিল্যাক্স করলো। চতুর্দিকে আগুন, চিল্লাচিল্লি, মানে একটা ভীতিকর পরিবেশ। তখন তো ঢাকা শহরের লক্ষ্মীবাজারে দোতলায় থাকি, আগুন দেখতেছি। রাজারবাগে যখন অ্যাটাক করলো তখন হঠাৎ করে দেখি ফুলকির মতন আলো, আবার একটু করে নাই, কী ব্যাপার? পরে শুনি যে ওইটা কেমোফ্ল্যাক্স, ওইটা দিয়া
পাকিস্তানি আর্মিরা দেখে যে পুলিশরা কোথায় কি অবস্থা signal করছে। দিচ্ছে। না সিগন্যাল না, ওইটা দিয়ে দেখে কে কোথায় দাঁড়ায় যুদ্ধ করতেছে, তখন তারা ব্রাশ ফায়ার করে ওইটা দিয়া। যাই হোক, তারপরে 27শে মার্চ যখন কার্ফুটা ভাঙলো 2 ঘন্টা 1 ঘন্টার জন্য, তখন আমি বাসার থেকে বেরোলাম, বেরিয়ে শাকারি বাজারের মুখে গেলাম। মুখে গিয়ে দেখি অনেক লোক। আর যাওয়ার আগে ওই যে কোর্ট হাউস স্ট্রিটের রাস্তাটা শাকারি বাজারে ঢোকার ভিক্টোরিয়া পার্ক থেকে, ওইটা 2 পাশে কোর্টের গায়ের সঙ্গে ঝুপড়ি ছিল। সেই ঝুপড়ির মধ্যে ওই মানে রিক্সাওয়ালা শ্রমিকদের জন্য খাওয়ার হোটেল টাইপের, আর কিছু সাইকেল রিক্সা ঠিক করে ওইগুলোর দোকান। এবং প্রত্যেকটা দোকানের ঝুপড়ি খুলে দেখি মানুষ মহিলা রয়েছে ওখানে। তাদেরকে কাউকে বেনট চার্জ করছে, কাউকে গুলি করছে। ওই শালারা ভিক্টোরিয়া পার্কের ভিতরে রেস্ট নিচ্ছে, পাকিস্তানি পাক বাহিনী। তারপরে যখন শাকারি বাজারে মরে গেলাম, ওইখানে এরকম গোল জায়গাটা, ওইখানে প্রায় 15-20টা লাশ, মানুষ কোথার থেকে জোগাড় করে, সবাই কাঁদতেছে এগুলো দেখে। কারো পুড়তে এইরকম অর্ধেক পুড়ে গেছে, কারো বুকে এরকম বেনট চার্জেরই, মানে দেখে সহ্য করা যায় না, বিভৎস। এইটা দেখতে দেখতেই হঠাৎ দেখি ওই ভিক্টোরিয়া পার্ক থেকে ব্রাশ ফায়ার করতেছে ওরা। ব্রাশ ফায়ার যখন করতে তখন তো ভয় পেয়ে গেল, রে জামু কই এখন, তখন পাট করে কোর্টের ইটা বেশি ছিল না, এইরকম বেড়া, এই স্টিলের এইরকম বেড়া, এইটা টপকাইয়া কোর্টের ভিতরে গিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলর এখান দিয়া পাট করে নবপুর রোড পার হইয়া রোকনপুরে ঢুকে গেছে। ওইখান থেকে বাসায় গেছি, বাসায় গিয়া আবার বসে আসি আমরা। চলছে, হ্যাঁ চলছে, খবর পাই যে হ্যাঁ এরকম আজকে শাকারি বাজারে আরও মানুষ মারছে, আজকে ফরাসগঞ্জে ঢুকছে, মানে আস্তে আস্তে ঢুকতেছে ওরা ভিতরে। এবং বিশেষ করে মাইনরিটি আর আওয়ামী লীগ যারা করে তাদের বাড়িতে তারা ঢুকতেছে। তা 29 তারিখে আবার কার্ফুটা ব্রেক করলে পাশের ঘরের ওরা বিক্রমপুর বাড়ি, ওরা এসে বলতেছে রথিন আমরা তো বাড়ি যাইতেছি, তোমরা কি করবা, তোমরা কি এখানেই থাকবা? আমি বললাম না রে ভাই, এখানে থাকলে তো মারা পড়বো, জামু কই, তোমরা তো রংপুরে যাইতে পারবে না। আমি না, বলে তোমরা আমাদের সঙ্গে যেতে পারো বিক্রমপুর। তা আমি এইসব বাবাকে বললাম, বাবা চলো বিক্রমপুর যে ওরা যাইতে, ওকে ধর এগুলো 2-3 দিনের মধ্যে থাইমে যাবো, চল যাবো না, আমরা এখানেই থাকবো। বললাম বাবা এই যে শাকারি বাজারে আবার ঢুকছে, ফরাসগঞ্জের যে কোনো মুহূর্তে লক্ষ্মী বাজারে আসলে কিন্তু তোমাকে আমাকে আগে মারবে, তুমি এখান থেকে বাইরেও না হলে আমরা বাঁচবো না, চলো ওদের সঙ্গে যাই, ভালো হইলে আবার তো চলে আসো। এই সমস্ত কিছু রাইখা আমরা চলে গেলাম বিক্রমপুর 29শে মার্চ। যাই হোক, এখনো রাস্তায় অনেক ঘটনা আছে, বলতে চাই না। তারপরে মে মাসের প্রথম দিকে আমি একা, আমার ওই 3 বন্ধু, যে লোকটা পাশের ঘরে থাকতো জগন্নাথে পড়তো, কাজল, আমি আর নবদ্বীপ ডাক্তারের ছেলে মাখন, এই 3 জন আমরা বললাম চলো তো মানুষ কেমন করে বর্ডার পার হয় দেখে আসি। কিশোর মানুষ, চিন্তা করো, ওই বিক্রমপুর থাইকা মুন্সিগঞ্জ পার হইয়া দাউদকান্দি গিয়া বেবি ট্যাক্সি নিয়ে গেছি কাবিলার হাট, ক্যান্টনমেন্টের জাস্ট আধা মাইল আগে। সেই কাবিলার হাট থেকে হেঁটে চলে গেছি গোমতীর বাঁধের নিচে একটা বাজার, সেই বাজারে সারাদিন পর বসছি, বসে একটু চা খাইতেছি। লোকজন যারা স্থানীয় তারা সবাই গেছে না, আমাকে দেখে তো বুঝতেছে এগুলো বাইরের নোয়াখাইলা। তা কইতেছে আপনার কোথেকে আইছেন? তা আমি যাওয়ার সময় ওই যে দাউদকান্দি নৌকাতে যখন পার হইতেছে, একটা বাড়িতে কি সুন্দর ফুল, তা আমি বললাম ভাই এটা কার বাড়ি, এত সুন্দর ফুলের গাছ? বলে এটা মুন্সি বাড়ি, এখানকার খুব নাম করা লোকেরা। তা আমি বললাম যে আমরা দাউদকান্দি থেকে আইছি। দাউদকান্দি বাড়ি কই? আমি যে মুন্সি বাড়ি আছে না, ওই মুন্সি বাড়ির পাশেই আমাকে বাড়ি। ও তো এইখানে কেন আইছো? আমি এইখানে আলু কিনতে আইছি। আলু? এইখানে আলু কিনবে? কিসের আলু এখানে? না আমাকে মানুষে কইছে এখানে বলে রাস্তায় আলু পাওয়া যায়, এই জন্য ওরা কিন্তু বুঝে ফেলাইছে যে মুক্তিযোদ্ধা যাবে। আর তখন ওই শান্তি কমিটি ফর্ম হয়ে গেছে। তারপরে একটা ছেলে অন্ধকারের মধ্যে জ্বলতেছিল কুপি দোকানের মধ্যে, তো একটা ছেলে অন্ধকারের মধ্যে ওইখান থেকে খালি এরম করতেছে, বাচ্চা ছেলে, লুঙ্গি পরা শর্ট গায়ে তো খালি এরম করতেছে। তা আমি বুঝলাম এই ছেলেটা ইশারা দিচ্ছে। তো আমি তখন তা আমি তখন এইটা বুঝতে পারি, আর এরা প্রশ্ন করতেছে নানান রকম। তখন আমি বললাম এই মাখন না, তখন হিন্দু নামে ডাকি না, আমরা 3 জন মুসলিম নাম ঠিক করছি, খোরশেদ, আব্দুর রহিম, খালেদ, এরকম করি, মানে এই নামে বলতে হবে। বলতে পারে খালেদ মোর্শেদ চল তো, গরম লাগতেছে, চল বান্ধের উপরে যাই। এই কইয়া ওই যাইতেছি, ওকে ফলো করতেছি, বান্ধের উপরে ওইটা কিছু দূর যাওয়ার পর বলতেছি আমি কতক্ষণ থেকে আপনাকে কইতেছি আসেন, আপনারা আসেন না। ওই লোকগুলি শয়তান, বলে শান্তি কমিটির লোক, আপনাকে ধৈর্য ফেলতো, আপনারা বুঝতেছেন না। হ্যাঁ ও বুঝতে পারছে, ইশারা করতেছে। তারপরে খবর ছিল। তারপরে ও বলতেছে কি কমু তোমার, পাট করে কই কি অন্ধকারের মধ্যে, আপনারা কি হিন্দু? এখন আমি তো চিনি না। আমি না ভাই আমরা হিন্দু না, আমরা মুসলমান।
কয়, না আমার দেখে মনে হয় আপনার হিন্দু এবং আপনার ছাত্র। আমরা লুঙ্গি পরছি, ঘাড়ে গামছা, এইখান দিয়ে শার্ট একটু ছিঁড়ে দিছি যাতে ওইটা বোঝা না যায়। তারপরে ও আর কিছু করলো, তখন আসেন কইয়া ওই বান্ধের নিচে ওর বাড়ি, বান্ধের নিচে বাড়ির নিচে ঢুকলো, আমরা দরজায় দাঁড়ায় আছি। তারপরে ঘরে লণ্ঠন টানলো, আইনা ওই দরজার উপরে দেখাইতেছে, দেখেন এখানে সিন্দুরের ফোঁটা, দেখছেন এখানে সোলার ফুল, আমি হিন্দু, আমার নাম রঞ্জিত। আমার বাবা মা সব চলে গেছে, এখান থেকে বর্ডার তো আছে, ওরা চলে গেছে, আমার বোনের বাড়ি ওইখানে সোনামুড়ায়, ওরা চলে গেছে, আমি কাল পরশু চলে যাব। তো যাক আপনারা, আমি বললাম ভাই মনে কিছু করো না রঞ্জিত, এখন তো বুঝলাম হ্যাঁ ভাই আমরা হিন্দু। মানে চোখ দিয়ে জল আসছে, পরিচয় দিতে পারি না। তারপরে ও ছেলেটা বলতেছে আমার ঘরে তো কিচ্ছু নাই, আপনারা তো নিশ্চয়ই সারাদিন কিছু খান নাই, তা আমি বাজারে গিয়ে একটু ডিম টিম নিয়ে আসি, চাউল আছে ঘরে, আমি একটু ডিম টিম নিয়ে আসি। তো বেরিয়ে যাচ্ছে, বলে এই রঞ্জিত শোনো, একটা কাজ করবা, তুমি 2টা রিক্সা ঠিক করবা, ভোরবেলা আইসার জন্য আমাদের ডাকে, খোরশেদ মিয়া কইরা, আমরা 3জন, তুমি একজন, 4জন, 2জন কইরা 2টা রিক্সা। তুমি এটা ঠিক করো, কালকে তোমার আমাদের সঙ্গে যাওয়া লাগবে, ঠিক আছে? আনলো, তারপরে কি যে খাইলাম সারাদিনের পরে খাওয়া, ওই মানে জাস্ট যেভাবে তৈরি করছে ডিম ভর্তা আর ভাত খাইয়া ঘুম দিছি, ঘুমতে সবাই খুব পরিশ্রান্ত ঘুমে। হঠাৎ করে না দেখি কি রাতবেলা ব্রাশ পাওয়ার, আর রাতের আওয়াজ মনে হইতেছে কি যে সামনে আইসা গেছে। আমি দেখছি এই রঞ্জিত, হ্যাঁ কি হয়েছে দাদা? আমি মনে হয় মিলিটারি আসছে, এই দেখো ব্রাশ ফায়ার করতেছে। দাদা ঘুমান, এখানে পাশেই ক্যান্টনমেন্ট, তো রাত্রেবেলা মনে হয় আসবে, ওরা কখনো আসবে না এইদিকে, আরামে ঘুমান আপনি। আমি তো আর জানি না, আমার তো ভয় লাগতেছে, ও তো কইয়া আবার ঘুমিয়ে গেল। তারপরে এই 15-20 মিনিট পরে মনে করে এই দিক থেকে গুলিটা শুনে ব্রাশ ফায়ার, এই দিক থেকে এখন ঠাস অন্যদিকে, অপোজিট থেকে ওই রাইফেলের একটা করে আওয়াজ, ঠাস করে আসতেছে একটা আওয়াজ। তোমরা আমার রঞ্জিত কেঁদেছে, দাদা ঘুমাইছেন নাকি? না রে ভাই ঘুমাই নাই। কয় আওয়াজ শুনছেন? আমি হ্যাঁ। কোন দিক থেকে? আপনি এই দিক থেকে। কয় এইটা আমাকে আওয়াজ, আমাকে মুক্তিযোদ্ধারা ওকে জবাব দিতেছে, শালারা আমরা আছি। এইটা যেই কইছে লাভলু, আমি তো উইটা বইছি, তুই বিশ্বাস করি যে আমার গায়ে কাটা দিতেছে। আমি তখন মনে মনে করতেছি আল্লাহ, আর এই শালারা আমাগুলোকে পারবে না। জবাব দেওয়া যখন শিখছি, দেশ আমাকে স্বাধীন হইব, বিশ্বাস কর। তারপরে সকালবেলা উঠে চলে গেলাম সোনামুড়া। ও যাওয়ার সময় বললো যে এই শহরে ঢোকার একটা ডিবিটার উপরে বললো যে 2টার সময় এইখানে যে আগে আসবে এখানে অপেক্ষা করবে, আমি আগে আসলে আমি থাকুক, আর আপনার আগে আসলে আপনার অপেক্ষা করবে। ঠিক আছে, ও কইয়া ও বোনের বাড়ি গেল। আমরা শহরে ঢুকিয়া একটা রেস্টুরেন্টে ঢুকে একটু চা বিস্কিট আর চারমিনার সিগারেট কিনলাম, ইন্ডিয়ান খাইয়া মানুষকে যেমন ভাই পোস্ট অফিস কোন দিকে, ওই হাইটা যান ওই ডিবিটার উপরে পোস্ট অফিস। গেলাম পোস্ট অফিসে। আমার ইন্ডিয়াতে আমার কেউ ছিল না, 2জন ছিল, একজন হলো ছোটো মামা আর ছোটো মাসি আর ছোটো বোন, এই 3জন ইন্ডিয়াতে থাকে আর আমার কেউ নেই। তো ওদের 3জনকে 3টা পোস্ট কার্ড দিলাম যে এখনও বেঁচে আছি, এই খবর, আমি আসছিলাম আবার ফেরত যাবো, আবার কিন্তু আমরা ফেরত যাবো। আচ্ছা, তারপরে ওইখান থেকে চিঠি, ওরাও চিঠি লিখলো, ড্রপ করে আসতেছি, এটা এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখি পেছন দিকে পোলাপানের চিৎকার, হই 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 হই। তখন কিসের হই হই? তা আমরা সাইড হয়ে গেলাম, সাইড হয়ে দেখি পোলাপান আসতেছে মিছিল করে। সামনে এসে দেখি যে সুভাষ দত্ত। আমি তো চিনি, উনিও ছিলেন। আমি তো গিয়া কাকু প্রণাম, আরে তুমি কোথেকে আসলা? আমি কাকু আমি তো আইসি কিছুক্ষণ আগে। তাই তো কি প্রোগ্রাম কি? আমরা কাকু আমি তো আবার ফিরে যাবো। মানে কোথায় যাবা? আমি না বা আমাকে তো রেখে আইসি বিক্রমপুর। কি এইখান থেকে বিক্রমপুর যাবা? মিয়া মারা পড়বা, আমার লগে চলো, আমি স্বাধীনলা বেতারে যাইতেছি, চলো 2জন একসঙ্গে যাই, আর তোমার বাবা মা ঠিক থাকবে, তুমি চিনতে পারবে। আমি না কাকু, আমি বাবা মাকে ফেলে আমি যাবো না, আপনি যান, আমি আসতেছি। এই কইরা আবার ফেরত আসি। তুমি কল্পনা করতে পারো বিক্রমপুর ওইখান দিয়ে আসা, ওই চিটাগাং রোড দিয়ে আর্মি কনভয়, এইখানে দিয়ে, মানে এইটা যদি এই বয়স হতো আমি তো অবশ্যই এই রিক্সা নিতাম, আমি বর্ডার দেখতেই যাইতাম না। কিন্তু তখনকার উদ্দীপনা, যাই হোক। তারপরে আইসা আমরা মে মাসের 2 বা 7 থেকে 10 তারিখের মধ্যে বিক্রমপুর থেকে বেরিয়েছে। অনেক ঘটনা আছে, এগুলো বললাম। আমরা বেরিয়ে আসলাম, হ্যাঁ, ফিরে গিয়ে আবার বাবা রাজি হলো, অনেক কষ্টে রাজি করে আবার আসলাম 10 তারিখের দিকে। তখন আর ওই সোনামুড়ে হলো না, বক্সনগর নামে একটা জায়গা। সারা রাত হাঁটতেছি, কোথায় যাইতেছি কিচ্ছু জানি না। মানুষজন না, মানুষ কাফেলা হাঁটতেছে, কিন্তু কোনো কথা নাই, কেউ কোনো কথা বলতেছে না, কিন্তু হাঁটতেই আছে। মানে কোন দিকে যাচ্ছি কিছু জানি না। একটা বাড়ি পেলাম, দেখি তো বাড়িতে জিজ্ঞেস করে যে ভাই আমরা এটা কোথায় আছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে দরজা খুলে দেখি বাড়িতে কোনো লোক নেই, ঘর খুলে আছে। হাহাকার অবস্থা ভিতরে।
যাই হোক, এই অবস্থার মধ্যে সকালবেলা যখন হইলো একটা রেল লাইন পাইলাম, তো সবাই তখন দৌড়াদৌড়ি। কী ব্যাপার বলতেছে যে এই অনেক সময় ট্রলি কইরা আসে সকালবেলা আইসা এই যে লোকজন যাইতেছে এগুলোর উপরে ব্রাশ ফায়ার করে আর্মিরে পাক পাক বাহিনী। বাহিনী। ও মাই গড। তারপরে ওইটা ক্রস করে যখন একটু ভিতরে গেছি, এক লোক রোয়া কাটতেছে, বললাম ভাই এরকম ইন্ডিয়াটার কদ্দূর? তার লোকটা দাঁড়াইয়া বললো যে ইন্ডিয়া আপনার পেছনে ওই দেখছেন ক্লিয়ার একটা, ওই যে ওইটা হলো বর্ডার, ওইদিকে পাকিস্তান, আমি ইন্ডিয়ান লোক, আমি জমি আবাদ করতেছি। তার মানে আপনার ঢুকে গেছে। ঢুকে গেছে। আমার বাবাকে বাবা তাড়াতাড়ি আসো, বাবা বয়স কোনো হাঁটতে পারতেছিল না, অনেক দৌড়ে আসবে, বাবা আমরা ইন্ডিয়া আসি গেছি, বাবা বাবা এইটা ইন্ডিয়া, ওই যে লোকটা বললো বাবা এটা ইন্ডিয়া, ওই যে পেছনের পিলার ওইটা বাবা সীমান্ত পাকিস্তান সীমান্ত। এটা কুমিল্লার ওই তখন border আমার না? বাবা মাটি তুইলা মাথায় নিয়ে বলছে, যাক বাবা ভগবান বাঁচাইছে, আমরা আর তো মরুন। এই ইন্ডিয়াতে ঢুকলাম, ঢুইকা অনেক ঘুরে ফিরে ধর্মনগরের অনেক ঘটনা আছে বললাম না। তারপরে বাবাকে খড়িবাড়িতে, মানে খড়িবাড়ি হচ্ছে তোমার নকশালবাড়ি, ওই যে আন্দোলন চারু হ্যাঁ, চারু মজুমদার, ওই নকশালবাড়ির পরের স্টেশনই হচ্ছে খড়িবাড়ি। খড়িবাড়িতে আমার ছোটো মামা যার কথা বললাম, উনি খড়িবাড়ি হাই স্কুলের টিচার, ওনার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে গিয়ে 2 দিন ছিলাম। তা ওইখানে তোমার আমাদের যত নর্থ বেঙ্গলের আত্মীয় স্বজন সব ওইখানে গিয়া ওনার বাড়িতে, ওনার গোলার ধান শেষ, উনি চাল কিনে দিতেছেন, এই অবস্থা। তা আমি যখন রওনা দিচ্ছি, আমার নানি তখন ওই বাড়িতে আসছেন আর কি, পাকিস্তান থেকে। আচ্ছা তা নানিকে বললাম যে আমরা তো দিদিমা বলি যে দিদিমা মুই কলকাতা যাওছো, দিদিমা মোর তো কোনো টাকা পয়সা নাই, তোরটা যদি কিছু থাকে তাহলে যদি দেশ। ও বললো যে দাঁড়াও, তা মামিকে ডাকলো, এদিকে আসো, ভাই তো কলকাতা যাইতেছে, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, দেখো তুমি যা আছে ওরে দাও। তখন মামি গিয়া আইনা 20 টাকার একটা নোট দিয়ে বললো, মা এইটাই আমার কাছে আছে, আর কিছু নেই। তো আমার হাতে নানি 20 টাকা দিয়ে বলে যে ভাই এই 20 টাকা নেই, আর তো কিছু নাই। তো এইরকম তো আমি এদিকে, ওনারা ওইদিকে দাঁড়াচ্ছে, আমার মাও সামনে দাঁড়ায় আছে। তা নানি আমার মাকে বলতেছে, বিনা, আমার মায়ের নাম বিনা, বিনা তোমার কান পাশা খোলো। মায়ের কান পাশা খুললো, মা খুলে ওনার হাতে দিল, যে বলে যে ভাই এই কান পাশাটা নেই, যদি খুব বিপদে পড়িস তাহলে কান পাশাটা বিক্রি করিস। চিন্তা করতে পারো একটা অশিক্ষিত মহিলা, তার কি আইকিউ। আমার মাও তো বললো না, হ্যাঁ। কিন্তু উনি তো ঠিকই, মানে এগুলো হ্যাঁ, হ্যাঁ। আমার চোখে জল আইসে গেলো যে আরে বাপ রে বাপ। এবং এই 20 টাকার নোট নিয়ে লাভলু রওনা দিলাম জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। জীবনে কোনো দিন ইন্ডিয়াতে যাইনি। আর সবচাইতে ভয় লাগতেছিল যে কলকাতায় গিয়ে যদি স্বাধীনবেলা খুঁজে না পাই, তাহলে আমি জামু কই, খামু কি, থাকুম কই, না খেয়ে মরুম। সম্বল তো 20 টাকা, আর তো আমার কাছে কিছু নেই, মায়ের কান পাশা। এই স্বাধীন বাংলা বেতারে আরও ঘটনা আছে, এগুলো বললাম না, চলে গেলাম। এটা ধরো 13 তারিখের দিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, এটা কি জুন মাসের 13 তারিখ? হ্যাঁ, জুন মাসের 13 তারিখ। তারপরে আমাকে নিয়ে গেল ওই প্রথম যে গান করছিল শাহ আলী সরকার, রংপুরের লোক, সে আমাকে নিয়ে গেলো। ওর ওখানে রাত্রেবেলা ছিলাম একটা বাড়ির বারান্দায়, এই আমাদের ডেপুটি হাই কমিশনের কাছে। যাই হোক, ওটাও অনেক ঘটনা আছে, বললাম না। তো ও আমাকে পরের দিন সকালবেলা, কিন্তু ও বলতেছিল রাত্রেবেলা ওর সঙ্গে কথা করতেছি, তো বলতেছে যে না আপনি যাইয়েন না ওইখানে। কেন? ওইখানে গেলে খালি 20 টাকা দেয় গান গাইলে, তাও মাসে 1 বার বা 2 বার। এই টাকা দিয়ে কি এখানে থাকা খাওয়া যায়? তাইলে বলে আমি এই জন্য ওখানে যাই মাসে 1 বার, 2টা গান রেকর্ড করে 20 টাকা নিয়ে আসি। আর আমি প্রত্যেক দিন, কোনো দিন গড়ের মাঠে, কোনো দিন শিয়ালদা স্টেশনে, কোনো দিন হাওড়া স্টেশনে গামছা বাইজা দিয়ে জয় বাংলার গান গাই। আমার ডেলি 150-200 টাকা ইনকাম। আপনি যদি আমার লগে থাকেন তাহলে আমরা 2 ভাই অনেক টাকা ইনকাম করি। ইনকাম আরো বাড়বে। হ্যাঁ, আমি কই কিনে হালাই আমি ওরা কিছু কই না। তা সকালবেলা ওইটা সে রেডি হয়েছে, আমাকে নিয়ে যাবে, আমি ব্যাগ নিয়ে নিয়েছি। তা বলে যে না না ব্যাগ নিয়েন না, ব্যাগ রেখে যান, কেউ নেবেন এখানে ব্যাগ, আপনি রাখেন, চলেন আমরা যাই স্বাধীনতা, আপনার ব্যাগ নিয়ে গেলে আপনাকে আসতে দেবেন। আচ্ছা ভাই ঠিক আছে, রেখে দিলাম ব্যাগ। তারপরে ও আমাকে নিয়ে গেলাম। শালি কীভাবে যায়? কয় বাসেও যাওয়া যায়, তারপরে ট্রেনেও যাওয়া, ইচ্ছে করলে হাঁটিও যাওয়া যায়। হাঁটি গেলে এই 1 ঘন্টা লাগবে। তা আমি চলো, তা পাকশা ক্রাসে মোড়ে এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি কি শালা ট্রেনের মতন 2টা কামরা নিয়ে একটা আছে। এই শালি এটা কি? দাদা এটা ট্রাম। আমি এই ট্রামে উঠি কিনা? থামে। বলে হ্যাঁ থামে। আমি চল ট্রামে উঠবো। ট্রাম তো দেখি নাই ট্রামে। তা আমি প্রথম কামরায় উঠতে গেছি, সে হাত, না না ওইটাতে না, পেছনেরটাতে ভাড়া কম, ওইটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, সে সব জানে। তারপরে ওই সিগুলোতে উঠে গেলাম। তারপরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে যখন গেলাম, 2তলা বাড়ি, নিচতলায় থাকার ঘর নাই। নিচতলায় শুধু পারভিন হোসেন বলে একজন মহিলা ইংলিশ নিউজ পড়তেন, ওনার হাজব্যান্ড ডক্টর টি হোসেন, উনি পরে আমাদের
হেলথ সেক্রেটারি হয়েছিল লিবারেশনের পরে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে ওই নিচে একটা ঘরে থাকতেন, আর হলো ডাইনিং হল, আর একটা খাট ছিল বাইরে, ওইটাতে ওনার 2 ছেলে ঘুমাতো। তো আমরা ওই উপরে উঠে গেলাম 2 তলায়। 2 তলায় ঢোকা মাত্র লোহানি ভাই, আশফাকুর রহমান, টি.এস. সিকদার, শহীদুল ইসলাম, আশরাফুল আলম, মানে এইগুলো আমার চেনা চেনা ঢাকা, সবাই এরা সব হই হই করে এই আইসা গেছে। এর মধ্যে ঢুকতে ঢুকতে এখানে মনে করো এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি, ওইটার ডান দিকে একটা বড় রুম, আর বাম দিকে প্রথম রুমটাই হচ্ছে আমাদের স্টুডিও, তারপরে একটা বড় রুম, ওই রুমটাতে আমাদের শিল্পীরা ডালা বিছানা করে থাকে। ওইখানে জব্বার, আপেল, আর মান্না হক, আর মোকশেদ আলী শাহী, এই 4 জন ছিল তখন, আচ্ছা। আর কেউ ছিল না। তারপরে আমি দেখি যে জব্বার আর আপেল খুব সুন্দর গোসল টোসল কইরা পায়জামা পাঞ্জাবি পরছে, সফেদ একদম ভাই, ওইরা বলতেছে, জব্বার আমাকে বেটাও ডাকতো, আব্বাও বলতো, তাই বেটা তোমার তো এখন কিছু নাই বিছানা বালিশ, অতএব এইটা আমার বিছানা আর এটা সাগরেদ, এই 2টার যে কোনো একটাতে তুমি শুয়ে পড়বা, রেস্ট নাও, আমি এখন বেরিয়ে যাচ্ছি, তোমার সঙ্গে বিকালবেলা বা সন্ধ্যার সময় কথা হবে। আচ্ছা তুমি তো এই মান্না এদিকে আসো। মান্না হক, মানে বললাম যে 2 জন মোকশেদ আলী শাহী, মান্না। তো মান্না হইল রাজু আহমদের ছোটো ভাই, আমিনুল হক বাদশা ভাইয়ের ছোটো ভাই। তো মান্নার সঙ্গে পরিচয়, কিন্তু মান্না আমাদের সমবয়সী, ও রাজশাহী রেডিওতে গান করতে তখন। এই মান্না, তুমি রথিনকে দেখাশোনা করবা, দুপুরবেলা ওকে খাওয়ার ঘরে নিয়ে যাবা, আর তুমি ওকে সঙ্গদান করো। আমরা আসলাম, এই মান্নার সঙ্গে পরিচয় হলো। তারপরে দুপুরবেলা মান্না আমাকে নিয়ে গেলো খাওয়া দাওয়া করে, উপরে উঠতেছি, তখন একটা ছেলে আমাকে বলছে, আপনি কি ঢাকা থেকে এসছেন? আমি যে হ্যাঁ। ঢাকা থেকে যুদ্ধ শুরু হয়েছে? আমি যে হ্যাঁ। আমি ভাই, আমি খুব পরিশ্রম করবো, এখন কথা বলতে পারবো না, আমি আপনার সঙ্গে বিকেলের দিকে এসে কথা বলবো, আমি রেস্ট নেবো। কেন না, একটু দাঁড়ান কইরা সে ঘরে গিয়া তোষক আর বালিশ আনলো, আইনা ওই একটা খাট বলছিলাম হ্যাঁ বাইরে, ওইটাতে পাইকা 2 জনে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। এই গধূলি লগ্নে আপেল এসে আমাকে ডাকতেছে, মামু 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 ওঠ। আমি কী ব্যাপার, ধরপড় করে উঠছি, আমি কি মিলিটারি আসছে নাকি? মানে তখনও আমার মাথার মধ্যে যে আমি পাকিস্তানের মধ্যেই আছে, মিলিটারি কথা, মামু এখানে মিলিটারি করতে আসবে। মামু আমি একটা গানে শুরু করছি, তুই চল, এই গানটা তুই আমার সঙ্গে একটা টান দিবি। আমি বললাম ঠিক আছে, তুই যা, আমি হারমোনিয়াম দিয়ে আসতেছি। তা তখন কিন্তু কিচ্ছু ছিল না, খালি একটা হারমোনিয়াম আর তবলা, কোনো যন্ত্রশিল্পীও তখন কেউ আসে নাই। আচ্ছা, তো আমি মুখ হাত ধুইয়া গেলাম স্টুডিও গেলেন, হ্যাঁ শোনা, তো শোনাইতেছে গানটা, শুনাইলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি এই জায়গায় টানটা দেবো। কিন্তু আপেল, এই গানটার মুখটা যদি আমরা কোরাস করতাম খুব ভালো লাগতো। তো বলে যে কাকে বাবু, মান্নাও বেরিয়ে গেছে, গুরু তো নাই, আর এখন কে গান, এখানে তো কেউ গান জানে না। আমি বললাম না, হেলাল আছে, ওই মিউজিক কলেজে আমাদের সঙ্গে পড়তো, ও ভায়োলিন বাজাতো ওইখানে, বাট ও কিন্তু গান করতে পারে। আর ওইখানে তখন হেলাল অ্যানাউন্সার হিসাবে কাজ করতেছে, ঢাকা রেডিওতে কেবল অ্যানাউন্সার হিসেবে যোগদান করতেছে, ইয়াং মানুষ। তো ওকে ডাকি, বলে হ্যাঁ ডাকো। তো হেলালকে আই না, আমরা এই 3 জন মিলা এই গানটা করলাম। সেটা বিখ্যাত গান, তীর হারাই এই শুরু, এই স্বাধীনতা বেতার কেন্দ্রের প্রথম গান আমার। যেদিন গেলাম সেই দিনই সন্ধ্যার সময় এই গানটা রেকর্ড হল। তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। সাগর পাড়ি দিয়ে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম, বাংলাদেশ, আপনারা বিজয় অর্জন করলেন। তারপরের ঘটনা বলেন, আপনার এই শিল্পী হিসেবে কিভাবে সদ্য স্বাধীন বাংলাদেশে আবার বিচরণ শুরু? আবার চলে আসলাম, আমি কিন্তু আসছি অনেক পরে। আমার বাবা চলে আসছেন 19 তারিখে, স্বাধীনতা বেতার কেন্দ্রের জিনিসপত্র নিয়ে যে বাসটা আসলো ঢাকায়, 19শে ডিসেম্বর। এইটাতে বাবা, আমার 2 ভাই 3 ভাই বোন, মা ওনার চলে আসলেন ঢাকায়, কিন্তু আমি আসতে পারছিলাম না।
কারণ আমাকে তোমরা জানবে যে গৌরীপ্রসন্ন মজুমদার ওখানকার যে প্রখ্যাত গীতিকার, ওনার সঙ্গে আমার একটা খুব সম্পর্ক হয়ে যায় এবং এই 9 মাস তার সঙ্গে আমি চলাফেরা করেছি। উনি নিঃসন্তান ছিলেন, কিন্তু আমাকে যে ছেলের মতন ভালোবেসে ফেলছে এটা আমি বুঝতে পারিনি। তা আমি যখন চলে আসবো খালি বললাম না তুই যাস না রথিন, আর কিছুদিন থাক, এই অমুক সিনেমা আসতে আসতে তোর গান করায় দেবো, তোকে এখানে রেকর্ড করায় দেবো, তুই একটু থাক, এই করে আটকাতো। তা আমি বললাম যে তো মুশকিল, ইনি তো আমাকে আটকায় ফেলতেছে কোনো কারণে। তাই আমি বললাম যে গৌরীদা আপনি কিন্তু আমাকে আটকাতে পারবেন না, কারণ বঙ্গবন্ধু পার্সোনালি আমাকে চেনে, যখন দেখবে যে আমি নাই এখান থেকে কিন্তু কানটা ধরে আমাকে নিয়ে যাবে, ওটার থেকে আমি চলে যাই, আমি তো আসবো আপনার এখানে, আপনি আমাকে আটকায় না। তো উনি রীতিমতন কাঁদতেন, রাস্তা দিয়ে হাঁটতেছে অ্যাবাভ 6 ফিট, এরকম করে আমার ঘাড় ধরে হাঁটতো। হঠাৎ দেখি যে পিছনে জল, দেখি যে কী ব্যাপারে উনি কাঁদতেছে। খালি বলতো রথিন তুই যাস না, না গৌরী এটা আমি 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 থাকতে পারবো না, আমাকে যেতে হবে। যাই হোক, উনি আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিলেন যে না তুমি এখানে থাকো, তুমি কোন এরিয়াতে বাড়ি করতে চাও আমি তোমাকে বাড়ি করে দেই, আমি তোর বাড়িতে থাকবো রথিন, তুই বল কোথায় পছন্দ, আর তোর ভিতরে প্রতিভা আছে, এই কলকাতায় তোকে দাঁড় করাতে 2 বছর লাগবে না, তোর গাড়ি বাড়ি সব হবে, তুই থাক। বললাম না গৌরী তুমি থাকবে, আমার বাবার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সার্টিফিকেট চাই, সেটা আমাকে গিয়ে ফুলফিল করতে হবে, আমি তোকে এখানে ভর্তি করাই দিই, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবি বল তুই, মানে সবখানে। আমি বললাম যে না এটা কইলেন না। এই আমি আসলাম এপ্রিল মাসে, এপ্রিল মাসে চলে আসলাম। বাবা আবার যথারীতি টেলিভিশনে জয়েন করছে, যোগদান করছে। তা আমরা কিন্তু স্বাধীনতা বেতার কেন্দ্রে আমরা এই গায়ক হিসেবে এই 3 জন কিন্তু এনলিস্টেড ছিলাম, মানে স্টাফ আর্টিস্ট ছিল। আমি, জব্বার, আপেল আর সমর দাস ছিলেন চিফ মিউজিক ডিরেক্টর। আর এদের সমরদার সঙ্গে এরপরে যারা মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে, সুজয় শ্যাম, অজিত রায়, হ্যাঁ এনারা কাজ করছেন সঙ্গীত পরিচালক হিসাবে। আর আমার বাবা সঙ্গীত পরিচালক কাম স্টাফ আর্টিস্ট, অনেক সময় দোতরা বাজাতেন আমাদের সঙ্গে। আর অভিনাশ ছিল, ওরও দোতরা বাজাতো। এইরকম কয়েকজন, সুবল দত্ত, বাসুদেব দাস বাঁশিতে, এই কয়েকজন মিলে তখন এখানে সুনীল গাঙ্গুলি গোস্বামী, অরুণ গোস্বামী, গোপীবল্লভ তবলা বাজাত। যাই হোক, আর হরেন্দ্রচন্দ্র লাহিড়ী ই বাজাত, ওই যে তুলসীদাস লাহিড়ীর ছেলে হরেন্দ্রচন্দ্র লাহিড়ী, উনি রাজশাহী বেতারের সেতার বাদক ছিলেন। আচ্ছা যাই হোক, এই 62 বছরে আপনি মোট কি পরিমাণ গানে কণ্ঠ দিয়েছেন? আমি আসলে মৌলিক, আমি তো মৌলিক গানেই তো সব, আমি কিন্তু কারো 2-1টা গান আব্বাসুদ্দিন আহমেদ সাহেবের গান আমি করি, কিন্তু বাকি সব আমার মৌলিক গান। আমি কারো ধার করে গান আমি করিছি কম। যাই হোক, এখন মান্নাদের একটা গান গাওয়া বা অমুকের একটা গান করা, সেটা তো করতেই হয়, এগুলো আমরা করি শখে করি। যাই হোক, তো ধরো 2,500-3 হাজারের উপরে তো হবেই। তো আর হ্যাঁ মৌলিক গান। আর তোমার এছাড়া ওই তো 1995-তে আমি পেয়েছি, কি বলে 21শে পদক পেয়েছি। কিন্তু আমার বাবা হরলাল রায় এত একজন মানুষ, গুণী মানুষ, তাকে কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রীয় পক্ষে কোনো রকমের সম্মাননা জানানো হয়নি। এটা আমাদের জন্য বা আমার জন্য অনেক দুর্ভাগ্য। আর আমি একটু প্রচার বিমুখ মানুষ, আমি সহজে কারো কাছে কিছু বলি না, চাই না, কারণ ঈশ্বর আমাকে এমনি ভালো রেখেছেন। আমি একটাই চাই যে আমার ভিতরে যেন মুক্তিযুদ্ধের আদর্শ, এটা সবচেয়ে বড় অহংকার আমার, যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। এর থেকে বড় অহংকার আর কিছু হতে পারে। আর সেই সাথে আমার বাবাও এই কাজটা করেছেন। আমাকে তো তবু 1995-এ 21শে পদক দিয়েছে কেউ, কিন্তু আমার বাবাকে আজ পর্যন্ত দেওয়া হয়নি। এটা একটা আমার বিরাট আক্ষেপ। এবং আমার প্রশ্ন যে 50 বছরেও কি আমার বাবার মূল্যায়ন হবে না? আমরা কি এইভাবে বিস্মৃতির অতলভাব করে হারিয়ে যাব? এটা তো কোনো যুদ্ধ করা জাতির পরিচয় হতে পারে না। আমি চাই শুধু আমি না, আমার বাবা না, স্বাধীনতা বেতারের যারা শিল্পী তাদের প্রত্যেককেই মূল্যায়নটা করা উচিত সবার আগে। কিন্তু সবাই যে যার মতন নিয়ে গেল, স্বাধীনতা বেতার কেন্দ্রের শিল্পীদের কথা বলে না। এবং যে কারণে আমি সবসময় বলি যে আপনারা 11টা সেক্টর বলেন, কিন্তু একটা সেক্টর তো স্বাধীনতা বেতার কেন্দ্র, সেক্টর 12টা, আপনারা সেটা কথা বলেন না। আমরা সেইভাবে চলেছি। লাবলু বলেছে যে এই টেলিফোনটা কেউ ধরবে না, এই 4 জন ছাড়া, কামাল লোহানি, আশফাকুর রহমান খান, বাদশা ভাই আর শামসুল হুদা চৌধুরী। আমরা ধরতাম না। 4 জনের বেশি একসঙ্গে কেউ ওই সামনে চায়ের দোকানে আড্ডা মারতে পারবো না, এই সম্পর্কে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। যদি কেউ কোনো প্রশ্ন করে ওখান থেকে উঠে চলে আসবে। আমরা তো এইগুলি মেনেছি। আমাদের সেক্টরের থেকে কম নাকি এটা? কিন্তু ভুলে গেল একটা রেডিও একটা দেশের মুক্তিযুদ্ধে যে কত বড় অবদান রাখতে পারে। শুধু মুক্তিযুদ্ধ না, অবরুদ্ধ দেশবাসী তারাও তো ওই রেডিওটা শুই না, ওই চরমপত্র শুই না, ওই চল্লাদের দরবার শুই না, তারা অনুপ্রাণিত হতো। হ্যাঁ, তো সেইটার কথা কিন্তু বিমালুম সবাই ভুলে গেল। এ দায়িত্ব কার?
কিন্তু অবশেষে তো মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ, কণ্ঠযোদ্ধা, কণ্ঠযোদ্ধা হিসেবে সেটাও এই তো বছরখানেক হলো, এর আগে সেটাও ছিল না। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হ্যাঁ, হাসিনা এটা তার প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি একমাত্র এইখান থেকে চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাদের একটু সম্মান জানাতে, এবং আমি ওনার কাছে বিনীত অনুরোধ করে, সবাই তো সব কিছু এলিখালি শেখ হাসিনা, কারো কোনো দায়িত্ব নেই, সব কিছু ওনার উপরে। তা এখন কি করবো, ওনাকেই বলি যে আমাদের এই স্বাধীনতা বেতার কেন্দ্রের শিল্পীদের আপনি সম্মানিত করেন। তো এখন বাংলাদেশ তো 50 বছর পূর্ণ করেছে স্বাধীনতার, আপনারা তো 73 বছর এখন গড়িয়েছে। তো এই 50 বছরের বাংলাদেশে যে চেতনা নিয়ে আপনি যুদ্ধে গেলেন, 69-এর গণ আন্দোলনে আপনি গণসঙ্গীত পরিবেশন করলেন, যে স্বপ্ন ছিল, যে প্রত্যাশা ছিল, এই বাংলাদেশে কি তার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? আসলে এটা তো অনেক, মানে তোমরাও জানো, সবাই জানে যে আমরা একটা আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে গেছিলাম, বঙ্গবন্ধুর সেই ডাক, যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অর্থাৎ আমি শিল্পী, আমি গেছি আমার জায়গায় গান করে, তুমি ছাত্র, তুমি গেছো যুদ্ধ করতে, শ্রমিক, তারা যারা আছে সর্বস্তরের লোক এইটাতে অংশগ্রহণ করছে, এবং সেইখান থেকে এইটাতে আমরা কি, আমরা বিজিত একটা জাতি। আমরা বুক ফুলে বলতে পারি যে আমাদের একটা বিরাট ঐতিহ্য আছে, আমাদের একটা সংগ্রামের ইতিহাস আছে, যার জন্য আমাদের এই যারা প্রজন্ম তারা অহংকার করতে পারে, কিন্তু সেইটাকে আমরা ভুলে গেছিলাম। সেই ভুলে যাওয়ার পর আবার আমরা আমাদের এই জায়গাটাতে এখন এসছি, বর্তমান প্রধানমন্ত্রী সেখানে চেষ্টা করছি মুক্তিযুদ্ধের আদর্শটাকে এগিয়ে নিয়ে যেতে। অতএব তাকে সেই দিক থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই, আমি একজন শুধু একজন নাগরিক হিসাবে বা একজন স্বাধীনতা বেতার কিন্তু একজন শিল্পী হিসাবে আমি একটাই বিনীত অনুরোধ করব, ভাই আপনি পলিটিক্স করেন কার জন্য করেন, সেটা বিরোধী দল হোক, শাসক দল হোক, আরও অন্যান্য রাজনৈতিক দল হোক, কার জন্য পলিটিক্স করেন? দেশের জন্য তো, দেশের মানুষের জন্য তো। তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে স্বীকার করেন না কেন, মুক্তিযুদ্ধের আদর্শটা নিয়েই আসেন না কেন, তাহলে তো কোনো ভেজাল থাকে না। আজকে আমি 10 করছি, আপনি পরের বার সেটাকে 20 করেন না। অতএব আমি চাই যে সবাই সব কিছু ভুলে গিয়ে আসেন, আমরা দেশটাকে করি, দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং আমাদের প্রজন্মের জন্য একটা সুন্দর ইতিহাস রেখে যাই, যেটা দেখে তারা এগিয়ে যাবে আরও। এবং এই প্রবাসে আমি বলে গেলাম যে আমার আর 2টা প্রজন্ম পরেই তুমি দেখবা যে এই এদের কেন্দ্রীয় শাসন কি বলে ওয়াশিংটন ডিসিতে আমাদের লোকরা ঢুকবে সেখানে, আমি সেই আশা করি। মানে বহুজাতিক সমাজে বাঙালিরাও যাবে, চলছে এবং আরও যাবে, এবং তারাও এদের শাসন করবে। আপনি তো দীর্ঘদিন থেকে নিউ ইয়র্কে, বিশেষ করে এই প্রবাসে আছেন সপরিবারে, তো কীভাবে আপনার দিন কাটছে এবং প্রবাসীদের ব্যাপারে আপনার কি পর্যবেক্ষণ? এখন দেখো, বাসে থাকতে গেলে তো সবাই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। তো আমি বছর 4-5 হলো আমি কোনো কাজ করি না। এখন আমার ছেলেমেয়েরাই কাজ করে, তারা লেখাপড়া শেষ করে এখন যার যার কাজে ঢুকে গেছে। যাই হোক, তো আমি এখানে থেকে যেটা আমি উপলব্ধি করেছি প্রবাসে থেকে, আমি তো শুধু নিউ ইয়র্কে না, বিভিন্ন স্টেটে যাই গান করতে। সেখানে গেলে পরে আমি একটা জিনিসই দেখি যে দেশের লোকজন আমার গান শুনে কাঁদে এবং তারা বিমোহিত হয়ে যায়। তারা বলে যে দাদা, আপনি যখন টান দেন, যখন গান করেন, তখন মনে হয় যে আপনার গানের সঙ্গে আমি সেই গ্রামে চলে গেছি। আজকে 15 বছর বা 25 বছর মাকে দেখি না, বাবাকে দেখি না, কিন্তু আপনার গান শুনে কিন্তু এইটা আমাদের মধ্যে এই জিনিসটা আসে, অনুরোধ হয়। তো এই যে উপলব্ধি, সেটা একটা বিরাট ব্যাপার। আচ্ছা, সেই সঙ্গে আমি একটু জিনিস বলবো যে তুমিও যেমন এখানে থাকো, ও এখানে থাকে, তো এখানে কি আমি একটাই বলবো যে বাড়িতে আপনারা সবাই, ছেলেমেয়েরা তো এখানকার কালচারে বড় হচ্ছে, এখানকার শিক্ষা নিচ্ছে, কিন্তু আমরা রুটলেস যেন হয়ে না যাই। এই জন্য বাড়িতে বাংলা গান বাজাবেন, বাংলায় ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, যাতে সে বোঝে যে আমার এই আমেরিকাতে থাকলেও আমার একটা আলাদা কালচার আছে এবং সেই কালচারটা অনেক রিচ, যে আমাদের এত বড় একটা সংগ্রামের ইতিহাস আছে, সেইটা তাকে জানাবেন। মুক্তিযুদ্ধের বই এনে দেবেন, তারা পড়বে, এই আদর্শে অনুপ্রাণিত হবে এবং তারা এখানে মানুষ হলেও তার রুটকে সে ভুলে যাবে না। সে চেষ্টা করবে যে আমি বাঙালি এবং আমার একটা অহংকারের জায়গা আছে। দাদা, একটা আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার যে গান শুনে কৃষক শ্রমিকরা তারা ধান ক্ষেত এবং পাটের ক্ষেতের তারা সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারতো, আপনার গানের মাধ্যমে শুনছি এই বাংলাদেশ বেতার থেকে যে গানগুলো হতো, এই যে পল্লী গীতি গান, কি যেন একটা গানের কলি, এই যে আপনার কুটি মনসুরের লেখা একটা গান, কি যেন ছোট্টবেলার, হ্যাঁ ওই গানটা দাদা, ওই গানটা 2 লাইন আপনার দাদা দিয়ে আমাদের এটা শেষ করেন। ওটা হলো, হ্যাঁ, একটা চটুল গান,
আমি কি তোর আপন ছিলাম না রে জহরিনা, আমি কি তোর আপন ছিলাম না। ছোট্ট কালে গাছ তহলাতে, পুতুল খেলার ছলনাতে, আম কুড়াতে যাইতাম দুই জনারে জহরিনা, আমি কি তোর আপন ছিলাম না। অসংখ্য ধন্যবাদ আমাদের একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা। তার এই যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের কাছে, বাঙালিদের কাছে, দেশ এবং প্রবাসী, সেই প্রত্যাশার পরিপূরক হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ অনেক পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই চেতনায় এগিয়ে যাবে। ওনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরাও সেই আশা পোষণ করি এবং বাংলাদেশের সকল নাগরিকের প্রতি ওনার সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই যে দেশের স্বার্থে আসুন আমরা সবাই সব কিছুর ঊর্ধ্বে উঠি, সব কিছুর ঊর্ধ্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দেই, গুরুত্ব দেই এবং দেশের স্বার্থে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যের বড় সংকট বাংলাদেশে, বাঙালিদের মধ্যে। সেই সংকট দূর করতে আমরা আবার প্রতিশ্রুতিবদ্ধ হই, অঙ্গীকারাবদ্ধ হই।